আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তানজিম ওয়াসিদ, বর্তমানে পড়ছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আজকে ভাই আমরা আমাদের এইচএসসি একাডেমিকের যে আমাদের মানব শারীরতত্ত্ব এবং যে শ্বসন আর কি শ্বসন এবং শ্বাসক্রিয়ার যে চ্যাপ্টারটা ছিল, মোটামুটি ওইটা তোমাদের পুরোপুরি বেসিক ধারণা থেকে শুরু করে যা যা আমাদের পরীক্ষায় লাগবে, যে যে পার্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ওইটা মেনলি আমরা ফোকাস করে আজকের ক্লাসটা আমরা নেব। সো এই ক্লাসটা দুই ভাগে ভাগ হইতেও পারে, তো তোমরা আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। সো চলো আমরা তাহলে আমাদের পড়া শুরু করে দেই। আচ্ছা, তাহলে শ্বসন এবং শ্বাসক্রিয়া সম্পর্কে বেসিক যে ধারণা, এটা তো আমাদের মোটামুটি সবারই আছে, তাই না? আচ্ছা, সো এটা নিয়ে আমি আলাদা করে এখন কিছু বলতেছি না, আমরা সবাই জানি। বাট এই ক্ষেত্রে আমাদের শুরুতে যে শ্বসনের যে সংজ্ঞাটা একদম ভালো করে পড়তে হবে, ঠিক আছে? বিকজ আমাদের এই সংজ্ঞা থেকেই কিন্তু আমাদেরকে অনেকগুলা এমসিকিউ আসার মতো। লাইক আমি যদি তোমাকে বলি, এটা একটা রাসায়নিক প্রক্রিয়া, আমরা জানি, তাই না? সো এটাতে আমরা বেসিক্যালি কি করতেছি, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা যে কি করতেছি, সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আমরা যে বায়ু থেকে যে কার্বন ডাইঅক্সাইড আর উদ্ভিদের যে নিচ থেকে যে আমাদের মূলের মাধ্যমে যে পানি নিচ্ছে, তার মাধ্যমে আলটিমেটলি কি প্রডিউস করতেছে, সালোকসংশ্লেষণের কেলভিন সাইকেলে কি কার্বোহাইড্রেট প্রডিউস করতেছে, তাই না? এবং কার্বোহাইড্রেটের সাথে উপজাতি হিসেবে অক্সিজেন প্রডিউস করতেছে। ওই অক্সিজেনকে আমরা ইউজ করে এবং কার্বোহাইড্রেটকে আমরা বিশ্লিষ্ট করে আলটিমেটলি আমরা আবার কি কার্বন ডাইঅক্সাইড, পানি প্লাস বিপুল পরিমাণ শক্তি তৈরি করতেছে, এবং ওই শক্তিটা আমাদের দেহের সব যেগুলো আমাদের জৈবনিক কাজ, এই কাজে আমাদের লাগতেছে। সো এই বেসিক্যালি এই প্রসেসটা আমরা কি বলতে পারি, শ্বসন বলতে পারি, তাই না? সো এটার ক্ষেত্রে যে জিনিসটা আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, আমরা তো মোটামুটি এই জিনিসটা বুঝি, তাই না? যে জিনিসটা আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ সেটা আমাদের স্থিতিশক্তি ছিল, অর্থাৎ আমাদের যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, যেটা এর মাধ্যমে যে আমাদের কার্বোহাইড্রেট তৈরি হয়েছিল, ওইটা অ্যাকচুয়ালি একটা কি ছিল, স্থিতিশক্তি উৎপন্ন হয়েছিল, তাই না? মানে কার্বোহাইড্রেটের মধ্যে শক্তিটা স্থিতি ছিল, লাইক যে জিনিসটাকে আমরা বিভব শক্তি বলতাম, ঠিক আছে? বিভব শক্তি, ঠিক আছে? সো ওই শক্তিটাকে আমরা কি করতেছি, তাপ এবং গতিশক্তি রূপে কনভার্ট করতেছে। অর্থাৎ কোনো একটা বিক্রিয়া হলেই কিন্তু কি হয়, তাপ তৈরি হয়, এবং তাপের ফলে গতিশক্তি গতিশক্তির পরিমাণটা বেড়ে যায়, এবং কি জিনিসটা গতিশক্তি রূপে বের হয়ে যায় এবং বিপুল পরিমাণ আমরা শক্তি পাচ্ছি। সো এই জিনিসটার নাম আমরা কি বলতেছি, শ্বসন বলতেছি। এটা আমাদের কয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা জিনিসটা সুন্দর করে অ্যাটলিস্ট বই যেরকম আছে ওরকম মুখস্থ করে ফেলবা। আচ্ছা, তারপর আমাদের দেখো, ঠিক আছে? আচ্ছা, পরের স্লাইডে আমরা যাই। তাহলে মোটামুটি এখান থেকে আমরা পারি, আমরা তো জিনিসটা জানি আমরা কি হয় কিসের মাধ্যমে, শ্বসন অঙ্গের মাধ্যমে, এবং উপজাতি হিসেবে আমাদের শ্বসনে কি তৈরি হয় আমরা এটাও জানি, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এবং পানি তৈরি হচ্ছে, তাই না? আচ্ছা, এই জিনিসগুলো আমরা জানি মোটামুটি। আচ্ছা, তাহলে এবার মোটামুটি আমাদের টপিকগুলো শুরু করে দেই। শুরুতে আমরা জানি আমাদের শ্বসন অঙ্গ মানেই কি, শ্বসন অঙ্গ মানে কি ছিল, আমাদের ফুসফুস ছিল, তাই না? সো এই ফুসফুস নিয়ে আমরা বিস্তারিত পড়বো। সো তার আগে আমরা আমাদের এই যে শ্বসন অঞ্চলটাকে, ওই শ্বসন অঞ্চলটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। সো তার প্রথম ভাগটা বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, অর্থাৎ এমন একটা অঞ্চল, ধরো এখান থেকে এতটুকু পর্যন্ত, এই অঞ্চলটাতে আমরা কি করতেছি, বায়ু গ্রহণ আর ত্যাগ করতেছি। এখানে আমরা বায়ু পরিবহনও করতেছি না, কিংবা অ্যাকচুয়াল যে শ্বসনের যেটা অন্তঃশ্বসনের যেটা পার্ট আছে, লাইক আমরা ফুসফুসের সাথে যে রক্তের যে পার্ট আছে, ওইটাও এখানে কিছু হচ্ছে না, এখানে জাস্ট বায়ু ঢুকতেছে আর বের হচ্ছে। ওখানের মধ্যে কি কি পার্ট আছে আমাদের আগে এটা মুখস্থ করা লাগবে। লাইক তোমার আসবে নিচের কোনটি বায়ু গ্রহণ বা বায়ু ত্যাগের অঞ্চলের মধ্যে পড়তেছে না, ঠিক আছে? সো এটা আগে জানা লাগবে। লাইক শুরুটা কি আমাদের, সরি, সম্মুখ নাসারন্ধ্র, ঠিক আছে? সম্মুখ নাসারন্ধ্র মানে তো বুঝতেছে একদম আমাদের সামনে এই জিনিসটা সম্মুখ নাসারন্ধ্র, এবং এই দুইটা একটা নাসারন্ধ্র, এই নাকটাকে কিন্তু কি মাঝখানে একটা সেপ্টাম দিয়ে আলাদা করা আছে, তাই না? ওই সেপ্টামটার নাম কি, নেজাল সেপ্টাম কিংবা নাসা ব্যবধায়ক। এই যে মাঝখানে যেটা সেপ্টাম আছে ওইটা কিন্তু কি নেজাল সেপ্টাম কিংবা নাসা ব্যবধায়ক। ওই জিনিসটা আবার কি, এটা একটা স্বচ্ছ মানে হায়ালিন তরুণাস্থি, এটা মাথায় রাখবে যখন তুমি চলন অঙ্গ চালনা চ্যাপ্টারটা পড়বা, আশা করি পড়ে ফেলবা। সো ওই চ্যাপ্টারটা যে দেখবা তরুণাস্থির অনেকগুলো প্রকারভেদ আছে, ওখানে কিন্তু দেখবা স্বচ্ছ কিংবা হায়ালিন তরুণাস্থি ছিল। সো ওইটাই কিন্তু কি ছিল আমাদের নাকের যেটা তরুণাস্থি, ওইটা কিন্তু স্বচ্ছ তরুণাস্থি। আচ্ছা, তাহলে এটা আশা করি বুঝতে পারতেছি নাসারন্ধ্র কি বোঝাচ্ছে। এরপর ভেস্টিবিউল, এটার নামটা একটু ডিফারেন্ট, নামটা তোমার কি দেখো না, নাকের এখানে এই দুই দিকে একটু ফোলা আছে, ওই জায়গাটা মেনলি আমাদের ভেস্টিবিউল। সো ভেস্টিবিউল আমরা বুঝতে পারতেছি। সো ভেস্টিবিউলের মধ্যে কি আছে, ভেস্টিবিউলের মধ্যে লোম আছে, আমরা সবাই জানি না নাকের লোম, আমরা নাকের লোম অনেকে পরিষ্কার করি। সো এই নাকের লোমটা মেইনলি কি, অবভিয়াসলি তো এখানে কি কোনো কাজ না থাকলে হুদাই কি লোম দিছে আল্লাহ তাআলা, অবভিয়াসলি দেয় নাই, কোনো না কোনো তো কাজ আছে, তাই না? সো নাকের লোমটা মেইনলি কি কাজ করে, এটা ছাঁকুনির মতো কাজ করে। সো এখান থেকে একমাত্র গুরুত্বপূর্ণ এই জিনিসটা, মানে লোম থাকে কোথায়, ভেস্টিবিউলে, যেটা আমাদের ছাঁকুনির মতো কাজ করে। 3 নম্বর আসি, এই জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা নেজাল ক্যাভিটি, ঠিক আছে? নেজাল ক্যাভিটি, এখানে আমাদের কি থাকতেছে, এখানে আমাদের কি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের সেন্সরি, যেটা আমাদের নার্ভ, অর্থাৎ আমাদের কর্টিক স্নায়ু 12 জোড়ার মধ্যে একটা, সেটা আমাদের অলফ্যাক্টরি নার্ভ, ঠিক আছে? অলফ্যাক্টরি নার্ভটা কি করে, ঘ্রাণের অনুমতি দেয়। নাক দিয়ে আমরা কি করি,
নাক দিয়ে আমরা ঘ্রাণ নেই না। সো এটা কি করে, অলফ্যাক্টরি নার্ভ যেটা, এটা মেইনলি আমাদের ঘ্রাণের অনুভূতিটাকে মস্তিষ্কের মধ্যে পাঠায়, ঠিক আছে। সো এই জিনিসটা এখান থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ নেজাল ক্যাভিটি মানে ভেস্টিবিউলের পরের পার্টটা হচ্ছে নেজাল ক্যাভিটি। ওই নেজাল ক্যাভিটির মধ্যে কি কি আছে, নেজাল ক্যাভিটির মধ্যে তোমার কি আছে, সিলিয়া এবং মিউকাস আছে। দেখো না, নাকের থেকে আমাদের যখন খাবার মাঝে মধ্যে নাক দিয়ে বের হয়ে যায়, যদি আমাদের রিগার্জিটেশন হয় যেটাকে বলে আর কি, মানে নিচ থেকে খাবার উপরে উঠে যায়, ওই ক্ষেত্রে দেখবা নাক দিয়ে সিলিয়া এবং মিউকাস টাইপের কিছু মানে একদম পিচ্ছিল পদার্থ বের হয়, তাই না। ওই জিনিসটা হচ্ছে কি আছে, ওই জিনিসটা হচ্ছে কি নাজাল ক্যাভিটির মধ্যে আছে। এবং ওখানে এছাড়াও কি আছে, এখানে এছাড়াও আছে অলফ্যাক্টরি নার্ভ আছে, যেটা আমাদের মেনলি কি করতেছে, ঘ্রাণের অনুভূতি নিতে সাহায্য করতেছে। তাহলে আমরা ফার্স্টে 3টা পড়ছি, আরও কি আছে একটু চিত্র দিয়ে আমরা জিনিসটা বোঝার ট্রাই করি। তোমরা দেখো এখানে হচ্ছে আমাদের একদম শুরুতে হচ্ছে আমাদের, দেখো এই যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের নাসা গহ্বর, ঠিক আছে, যেখানে হচ্ছে আমি যেগুলো বলতেছি ওই জিনিসগুলো, অর্থাৎ অলফ্যাক্টরি নার্ভটা ছিল, তার উপর হচ্ছে সাইনাস। এই সাইনাসটার স্পেসিফিক নাম যদি বলি সেটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস, মেইনলি এই জায়গায় ফ্রন্টাল সাইনাস থাকে, ঠিক আছে। সাইনাস হচ্ছে কাইন্ড অফ বোনস দিয়ে ঘেরা, বাট ভিতরের জায়গাটা ফাঁপা, ঠিক আছে, যার কারণে ওখানে বাতাস জমতে পারে, কিংবা যদি উল্টাপাল্টা হয় তাহলে পানিও জমে যায়। পানি জমে যাওয়ার কারণে দেখো না সাইনোসাইটিস বলি, অর্থাৎ কি আমাদের এখানে অনেক ব্যথা করে। চ্যাপ্টার লাস্টে আমরা জিনিসটা নিয়ে বিস্তারিত পড়বো। আচ্ছা, এরপর কি আছে, মানে সম্মুখ নাসারন্ধ্র ছিল, এরপর শেষে কি থাকবে, পশ্চাৎ নাসারন্ধ্র থাকবে, তাই না। পশ্চাৎ নাসারন্ধ্র মানে একদম লাস্ট পার্টটা আর কি, ওখানে ওইটার আরেকটা নাম জাস্ট, এটা ইম্পর্টেন্ট, কোয়ানা। মাথায় রাখবে, পশ্চাৎ নাসারন্ধ্রের আরেকটা নাম কি, কোয়ানা। মানে এটা কি, পশ্চাৎ নাসারন্ধ্র হয়ে কিন্তু এটা কি গলবিলে মুক্ত হচ্ছে, ঠিক আছে। এরপর কিন্তু নাসিকা ছিদ্র গলবিলে চলে আসে আমাদের, তাই না। আচ্ছা, সো ওই যে তোমার ছিদ্র যেটা হচ্ছে নাসা গলবিল মুক্ত, সেটা হচ্ছে আমার কি পশ্চাৎ নাসারন্ধ্র দিয়ে। তারপর আসে আমরা নাসা গলবিল। নাসা গলবিল ইংলিশটা পড়বা নাসোফ্যারিংস, ঠিক আছে। এই যে জিনিসটা হচ্ছে নাসা গলবিল, এখান থেকে তারপর এটা আমাদের এই জায়গায় গলায় আসে, ঠিক আছে। তাহলে নাসা গলবিল আমরা বুঝছি, তাই না। আচ্ছা, সো নেজোফেরিংসটা হচ্ছে কি পশ্চাৎ নাসারন্ধ্রের পরে, ঠিক আছে। পশ্চাৎ নাসারন্ধ্রের পরে হচ্ছে নেজোফেরিংস, নেজোফেরিংসের পরে কিন্তু ওরোফেরিংস, মানে এই জিনিসটা। সো এটা আলটিমেটলি কোথায় মুক্ত, এটা আলটিমেটলি আমাদের কোথায় মুক্ত, ষড়যন্ত্র পর্যন্ত বিস্তৃত। ষড়যন্ত্র তো আমরা বুঝি, এই যেখানে যেটা আমাদের আমি যে কথা বলতেছি, আমার এই যে শব্দ তৈরি করতেছে, এটাই তো ষড়যন্ত্র, তাই না। সো এই জিনিসটা হচ্ছে কি তোমার কি ওরোফেরিংসের পরে, মানে তোমার কি নাসা গলবিল থেকে হচ্ছে কই পর্যন্ত বিস্তৃত, আমার কি মুখ গলবিল পর্যন্ত বিস্তৃত। সো নেজোফেরিংসটা ওরোফেরিংসের সাথে মিশ্রিত হয়ে যায়, যেখানে হচ্ছে এর মেইনলি কোন জায়গায় হয়, ষড়যন্ত্রের কাছাকাছি একটা জায়গায় হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের দেখো লাস্ট হচ্ছে যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্ষয়ের জন্য, অনুধাবনমূলক কোয়েশ্চেনের জন্য, সেটা হচ্ছে ষড়যন্ত্র। ষড়যন্ত্রের ইংলিশটাও লাগবে, সেটা কি আমাদের ল্যারিংস, ঠিক আছে। ল্যারিংস, ফ্যারিংস কিন্তু আলাদা, ঠিক আছে, এটা হচ্ছে ষড়যন্ত্র, ল্যারিংস। আচ্ছা, সো ল্যারিংস নিয়ে আমাদের পড়তে হবে। ল্যারিংস হচ্ছে কি, ল্যারিংস হচ্ছে তোমাদের অনেকগুলো আমাদের কি তরুণাস্থি, মানে অনেকগুলো না, মানে কয়েকটা তরুণাস্থি, মানে যে প্রত্যেকটা আবার আলাদা আলাদা নাম আছে, যেগুলো আমাদের লাগতেছে, বাট তোমাদের এগুলো লাগবে না তরুণাস্থির নামগুলো, জাস্ট জানো অনেকগুলো, মানে ধরো কয়েকটা তরুণাস্থি দিয়ে তৈরি আমাদের ষড়যন্ত্র। তার মধ্যে আমাদের সবচেয়ে যেটা উঁচু হয়ে আছে সেটা হচ্ছে থাইরয়েড, মানে থাইরয়েড তরুণাস্থি, বুঝতে পারছো। এই যে সামনে যেটা তরুণাস্থি দেখতেছো, এটা হচ্ছে থাইরয়েড, এটা হচ্ছে গলার সামনে উঁচু হয়ে থাকে, কাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে। সো এই জিনিসটার নাম কি আছে, এই জিনিসটার নাম বলা হয় অ্যাডামস অ্যাপল, ঠিক আছে। অ্যাডামস অ্যাপল কি, এটা হচ্ছে কতেও আসতে পারে, কিংবা এই পুরো জিনিসটা খতেও আসতে পারে। তাহলে অ্যাডামস অ্যাপল বলতে পারবো না, এটা হচ্ছে ষড়যন্ত্রের মধ্যেও কয়েকটা তরুণাস্থি দিয়ে গঠিত। ওই তরুণাস্থিগুলোর মধ্যে একটা তরুণাস্থি কি করে আমাদের কিন্তু কি ভিজিবল থাকে, এই যে সামনে এই জিনিসটা, এটাকে আমরা কি বলতেছি, অ্যাডামস অ্যাপল বলতেছি, ঠিক আছে। আচ্ছা, তাইলে ষড়যন্ত্রের উপরে এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ষড়যন্ত্রের উপরে থাকে একটা ছোট এপিগ্লটিস। আচ্ছা, এপিগ্লটিস বা উপজিহ্বা, বাংলা কি বলে, উপজিহ্বা। জিহ্বা তো আমরা কি জানি, জিহ্বা তো আমরা জানি, তাই না। সো উপজিহ্বা কি, উপজিহ্বা হচ্ছে তোমার, আমরা তো এর আগে বলছিলাম তোমাকে, তাই না, এই যে নাসা গলবিল কি মুখ গলবিল মুক্ত হচ্ছে, তাই না। নাসা গলবিল মুখ গলবিল মুক্ত হচ্ছে, তার মানে একটা যদি খাবার আমি গিলতেছি, এদিকে আমি খাবার গিলতেছি না, সো বাই এনি চান্স দেখো ষড়যন্ত্রের পরে কিন্তু কি দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, তাই না। একটা হচ্ছে খাদ্যনালী হয়ে গেছে, আরটা কিন্তু আমার ট্রাকিয়া হয়ে একদম কি ফুসফুসে চলে গেছে। তাইলে দেখো, আচ্ছা তাহলে আমি এটা পড়ার মাধ্যমে বোঝাচ্ছি আমি। আচ্ছা, তার আগে বলে ফেলে আমি শব্দ কিভাবে তৈরি করতেছি। দেখো, পেশি সংকোচন প্রসারণেই কি করে, স্বররজ্জুর টান বা স্লতন নিয়ন্ত্রণ করে। টানটাই অবস্থা, টান টান যখন থাকে তখন কি এটা কম্পন দিবে, তাই না। কোনো একটা জিনিস যখন পুরোপুরি টান টান থাকবে, তখন যদি দেখো না সাউন্ড কিভাবে তৈরি হয়, তখন কি এখানে একটা কম্পন হয়, ওই কম্পনটাই কিন্তু আমরা শব্দ হিসেবে শুনতেছি, ঠিক আছে। আচ্ছা, তারপর এই তোমার পরের যেতে পাবো ইনশাল্লাহ।
আচ্ছা এখানে আমি তাহলে বলি, এই যে দেখো, তাই এই যে দেখো লেখা আছে এখানে, আমি ভুলে গেছি, এই যে দেখো এপিগ্লোটিস খাদ্য গলাধকরণের সময় ষড়যন্ত্রের মুখটি বন্ধ করে দেয়। তার মানে বুঝতে পারছো, তোমার হচ্ছে আমি বলছি না নাসা গলবিলের পরে মুখ গলবিল আছে, তারপর হচ্ছে ষড়যন্ত্র দিয়ে ট্রাকিয়া একটা ভাগে ভাগ হয়ে গেছে, তারপর হচ্ছে কি আমার কি খাদ্যনালী একটা ভাগে ভাগ হয়ে গেছে, তাই না? আচ্ছা, সো তুমি যদি কিছু একটা গিলতে চাও তখন হচ্ছে কি তোমার মনে হইতে পারে বাই এনি চান্স জিনিসটা যদি আমাদের খাদ্যনালী দিয়ে না ঢুকে ট্রাকিয়া দিয়ে ঢুকে যায়, কেন ঢুকে না? বিকজ তোমার এইখানে এই জায়গায় কাইন্ড অফ এরকম একটা তোমার এরকম করে একটা ঢেকে রাখে, ঠিক আছে? অর্থাৎ কি আমাদের ষড়যন্ত্রের উপরে এরকম একটা জিনিস ঢেকে রাখে, বুঝতে পারছো? মানে এটা এরকম করে নর্মালি উঠানো থাকে, যে মাত্র তুমি খাবারটা খাবা, মানে ধরো এই জায়গায় এরকম করে, তো এরকম করে ধরো এই জায়গায় আমার ষড়যন্ত্র আছে, তার সামনে আমাদের ধরো খাদ্যনালী আছে, ঠিক আছে? তো যখন তুমি এদিকে খাবারটা খাচ্ছ, ও কি করতেছে, নর্মালি ধরো উঠানো থাকে, যখন খাবার খাচ্ছ ও খাবারের চাপে এই জিনিসটা এভাবে নেমে যায়, ঠিক আছে? নামার কারণে এই মুখটা বন্ধ হয়ে যায়, সো এবং খাবারটা আলটিমেটলি খাদ্যনালী দিয়ে প্রবেশ করে, বিষয়টা এরকম করে হয় আর কি। সো আমরা বলতে পারি এপিগ্লোটিস বা উপজিহ্বা যেটা, সেটা আমাদের কি করতেছে, আমাদের খাবারের যে তোমার ষড়যন্ত্র দিয়ে প্রবেশ করা, এটা কি বাধা দিচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, এটা এরকম করে পড়াইছি বিকজ এটা আমাদের লাগবে, খয়ের জন্য লাগবে। আচ্ছা, তাহলে এতক্ষণ ধরে আমরা কি পড়ছিলাম? এতক্ষণ ধরে আমরা বায়ু গ্রহণ ত্যাগ অঞ্চল নিয়ে পড়তেছিলাম। এখন আমরা কি পড়বো? এখন আমরা বায়ু পরিবহন নিয়ে পড়বো, ঠিক আছে? বায়ু পরিবহন অঞ্চল নিয়ে পড়বো। আচ্ছা, সো বায়ু পরিবহনের মধ্যে কি আছে? সর্বপ্রথম হচ্ছে শ্বাসনালী, বাংলাও পড়তে হবে, ইংলিশও পড়তে হবে এখন থেকে সবকিছু, বুঝতে পারছো? তোমরা কিন্তু এখন যে একাডেমিক লাইফ থেকে কিন্তু কি অ্যাডমিশনের প্রিপারেশনটা নিবা, ঠিক আছে? সো এখন থেকে কি করতে হবে? আমার বাংলাও পড়া লাগবে, ইংরেজিও পড়া লাগবে। তাহলে আমরা বাংলা কি বলতেছি? আমরা শ্বাসনালী, বা ইংরেজি বললে ট্রাকিয়া বলতেছে। আচ্ছা, ট্রাকিয়াটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ট্রাকিয়াতে এমসিকিউ পয়েন্ট আসতে পারে কিংবা সৃজনশীল পয়েন্ট আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা দেখি তো ট্রাকিয়াতে ফার্স্ট আমরা কি বলবো? এটা হচ্ছে কত থেকে কত পর্যন্ত বিস্তৃত, এটা লাগবে আমাদের। দেখো, এটা হচ্ছে পঞ্চম, মানে ফিফথ থোরাসিক, বক্ষদেশীয় মানে থোরাসিক না, ইংলিশটাও জানা লাগবে, বাংলাও জানা লাগবে। ফিফথ থোরাসিক ভার্টিব্রা কিংবা পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা পর্যন্ত এটা বিস্তৃত থাকে। কোথা থেকে? ষড়যন্ত্র থেকে। ষড়যন্ত্র দেখালাম না ওখান থেকে, পঞ্চম বক্ষদেশীয়, ধরো এরকম এখান থেকে কশেরুকার হিসাব শুরু, অ্যাটলাস, এক্সিস, এরকম করে শুরু হয়েছে না? সো ওখান থেকে পঞ্চম বক্ষদেশীয় বা থোরাসিক কশেরুকা পর্যন্ত বিস্তৃত থাকবে, যেটা প্রায় কত? 12 সেন্টিমিটার লম্বা, ঠিক আছে? 12 সেন্টিমিটারটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা হচ্ছে কি 16 থেকে 20টা তরুণাস্থি দিয়ে নির্মিত থাকে, অর্ধবলয় আকৃতির তরুণাস্থি দিয়ে নির্মিত। দেখো না, এরকম এরকম শেপ থাকে না, এরকম শেপ থাকে, এটা অনেকটা থেকে সি এর মতো না? সো এটা সি, উল্টা অনেকটা সি এর মতো। এরকম 16 থেকে 20টা থাকে তরুণাস্থি দিয়ে ট্রাকে এটা তৈরি হয়েছে। কাইন্ড অফ দেখবেন আমরা হাত দুই যে ওখানে নিচে একটা 5 থাকে না, একজ্যাক্ট ওটার মতো দেখতে। আমরা যেহেতু রিয়েলি দেখছি না, আমরা বলতে পারতেছি এটা একজ্যাক্ট ওটার মতো দেখতে, জাস্ট একটু চিকন আর কি। তো ওরকম হওয়ার কারণটা কি? মানে তুমি তো বলতে পারতা ভাইয়া এরকম না হয়ে তো মাংসল হইতে পারতো, সমস্যা কি ছিল, তাই না? এটা অনেক বড় একটা সমস্যা, তাই না? তুমি যখন খাবার শোষণ মানে খাবার যখন তোমার নিচে যাচ্ছে, মানে আমার ফ্যারিংসের মাধ্যমে অর্থাৎ খাদ্যনালী দিয়ে, তখন যখন নিচে যাচ্ছে তখন হচ্ছে জিনিসটা কিভাবে, তখন হচ্ছে আমাদের তোমারটা সংকুচন প্রসারণ হয়ে খাবারটা যায়, অর্থাৎ হচ্ছে কি এটা একটা এরকম পেশি বলয় থাকে, খাবারটা যাচ্ছে অনেকটা সাপের গায়ের মতো, ঠিক আছে? সাপ দেখো না কিভাবে খাবার হজম করে, উপর থেকে নিচে এরকম করে করে নিচে নামতেছে, ঠিক আছে? সোয়ালোয়িং যেটাকে বলে আর কি, সোয়ালোয়িং প্রসেস। সো ওরকম করে খাবারটা নিচে যাচ্ছে, ওই ক্ষেত্রে কি কোনো মাঝখানে স্পেস লাগতেছে না, বুঝতে পারছো? বাট যখন আমার এটা বাতাসের বিষয় আসতেছে, লাইক হচ্ছে আমার ট্রাকে লাগতেছে, কেন ট্রাকে লাগতেছে? আমার কি বাতাসটাকে আমার ফুসফুসে যাচ্ছে না, সো এটা অবভিয়াসলি কি হইতে হবে? একটা ফাঁপা নালী হইতে হবে। সো ফাঁপা নালী কি কখনো পসিবল? যদি এটা পেশি হয় কখনো পসিবল না। সো এই জন্য মেনলি তরুণাস্থি আছে, তরুণাস্থি দিয়ে জিনিসটা কি একটা ফাঁপা নালীর মতো অংশ আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমার ট্রাকিয়াটা খুব ভালো করে পড়তে হবে। দেখো আমি যেগুলো বলছি এখানে লেখাই আছে, ট্রাকিয়া চুপসে যায় না বলে সহজে এর মধ্যে বায়ু চলাচল করতে পারে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর আসি ব্রঙ্কাস, অর্থাৎ ট্রাকিয়ার পরপরই কিন্তু ব্রঙ্কাস শুরু, ঠিক আছে? অর্থাৎ ট্রাকিয়াটা এভাবে এসে মেজর দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, এরকম করে দুই ভাগে ভাগ হয়ে গেছে। সো এই দুই ভাগগুলোকে আমরা কি বলতেছি? ব্রঙ্কাস বলতেছি। অর্থাৎ ট্রাকের শেষ প্রান্ত দুটি ডান এবং বাম শাখায় বিভক্ত হয়ে যায়, যাকে আমরা কি বলতেছি? ব্রঙ্কাস বলতেছি বা ব্রঙ্কাই বলতেছি। আচ্ছা, এটা হচ্ছে তোমার এই ব্রঙ্কাসটা হচ্ছে আলটিমেটলি এই ধরো ফুসফুসে এরকম করে থাকে, তো এরকম করে ফুসফুসে থাকে। সো এই যে যেখানে ফুসফুসে প্রবেশ করতেছে, মানে ব্রঙ্কাসটা ফুসফুসে প্রবেশ করতেছে না, ওই জায়গাটার নাম হচ্ছে হাইলাম,
বুঝতে পারছো? এটা কিন্তু হাইলাম মানে যে ফুসফুসের ক্ষেত্রে আছে এমনটা না। তুমি যখন কিডনি পড়বা কিংবা বৃক্ক পড়বা, দেখবা যেখান থেকে দিয়ে আমাদের পেলভিসটা ঢুকতেছে, অর্থাৎ কিছু একটা যখন কোনো একটা ফাঁকা জায়গাতে ঢুকতেছে, ওই জায়গাটা না আমি মানে কোনো কিছু প্রবেশ মুখটাকে আমরা হাইলাম বলি মেইনলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের ডান ব্রঙ্কাস, এটা হচ্ছে আমাদের বাম ব্রঙ্কাস। সাপোজ এখান থেকে এদিক থেকে হিসাব করো ডান আর বাম, তাহলে তোমার জানা লাগবে এই যে ডান ব্রঙ্কাস, এটার মধ্যে একটু পার্থক্য আছে। দেখো ডান ব্রঙ্কাস হচ্ছে একটু বাম ব্রঙ্কাস থেকে ধরো ছোট থাকবে, কিন্তু ডান ব্রঙ্কাসটা একটু মোটা থাকবে, বুঝছো? মানে ডান ব্রঙ্কাসটা হচ্ছে কি ছোট থাকবে বাট কি একটু প্রশস্ত থাকবে, ঠিক আছে? আর এটা কয় ভাগে ভাগ হবে? 3 ভাগে ভাগ হবে, অর্থাৎ কি ফুসফুসে ঢোকার আগে এরকম করে 3টা ভাগে ভাগ হবে। এবং কি জিনিসটা তারপর মানে ফুসফুসের যে 3টা খণ্ড আছে, আমরা এগুলো একটু পরে পড়বো। এরকম করে ফুসফুসের 3টা খণ্ড আলাদা থাকে, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, ঠিক আছে? সো 3 খণ্ডের 3টা ছোট ছোট করে ব্রঙ্কাস প্রবেশ করে, এটাকে দেন আবার ব্রঙ্কিউলে ভাগ হয়, ঠিক আছে? এটা একটু পরে বলতেছি। আচ্ছা, তাহলে বুঝতে পারছি ডানটা হচ্ছে কি থাকবে একটু ছোট থাকবে বাট কি প্রশস্ত থাকবে, আর বামটা একটু লম্বা থাকবে বাট কি সরু থাকবে, বুঝতে পারছো? আর বামটা হচ্ছে কি কয়টা ভাগে ভাগ থাকবে? 2 ভাগে ভাগ হয়ে, অর্থাৎ কি বাম যে ফুসফুস আমাদের ওটা কিন্তু কি ডানটা হচ্ছে 3 ভাগে ভাগ থাকে আর বামটা হচ্ছে কি 2 ভাগে ভাগ থাকে। এটা হচ্ছে এরকম করে 2 ভাগে ভাগ থাকে। সো 1 ভাগে একটা ব্রঙ্কাস ঢুকবে আর 1 ভাগে একটা ব্রঙ্কাস ঢুকবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে এই যে ব্রঙ্কাস থেকে তো তোমার এখন ভাগ হয়ে গেছে না? সো এই ব্রঙ্কাসটা হচ্ছে বারবার কি করে এই যে ধরো এখানে ঢুকছে, তো ঢুকার পর অনেকগুলো ভাগ এরকম ছোট ছোট করে ভাগ হইতে থাকে। সো এগুলোকে আমরা কি বলি? ব্রঙ্কিউল বলি, ঠিক আছে? মানে ক্ষুদ্রাকার ব্রঙ্কিউল বলি, এই যে ব্রঙ্কিউল বলি, ঠিক আছে? আবার এই ব্রঙ্কিউল আবার 2 রকম, একটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল, একটা হচ্ছে কি শ্বসন ব্রঙ্কিউল। তাহলে ব্রঙ্কিউলগুলো কয় প্রকার? ব্রঙ্কিউল হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে প্রান্তীয় মানে যেটা কাছের দিকে আছে সেটা হচ্ছে প্রান্তীয়, আর শ্বসনটা হচ্ছে যেটা একদম অ্যালভিউলাস পর্যন্ত চলে গেছে। অ্যালভিউলাস একটু পরে পড়াচ্ছি। সো যেটা একদম অ্যালভিউলাস মানে একদম ভিতরে চলে গেছে, ওইটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল, ঠিক আছে? আচ্ছা, তোমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জানা লাগবে ব্রঙ্কাসগুলা কিন্তু তোমার কি তরুণাস্থি যুক্ত, বাট ব্রঙ্কিউল কিন্তু কি তরুণাস্থি বিহীন। ব্রঙ্কাসেও কিন্তু কি লাগতেছে আমার ওই যে তোমার ট্রাকেতে যেরকম বলছি চুপসানো যাবে না, ঠিক এক্সাক্ট সেম এখানেও কিন্তু চুপসানো যাবে না। এই চুপসানো যাবে না এই জন্য কিন্তু ব্রঙ্কাসগুলো কি তরুণাস্থি যুক্ত, বাট ব্রঙ্কিউলগুলো তো লাগতেছে না, এই জন্য ব্রঙ্কিউল কি তরুণাস্থি বিহীন। সব কিছু কিন্তু ভেবেচিন্তে আমাদের সৃষ্টিকর্তা দিছে। আচ্ছা, তারপর আসে আমাদের লাস্ট যে অঞ্চল সেটা হচ্ছে আমাদের কি শ্বসন অঞ্চল, মানে এখানে আছে কি শ্বসনের আলটিমেট যে পর্যায়ে এগুলো হবে। আচ্ছা, ওকে। তাহলে শ্বসনের অঞ্চলের সবচেয়ে প্রধানটা কি? আমরা সবাই জানি কি ফুসফুস, তাই না? শ্বসন মানে তো ফুসফুস, তাই না? আচ্ছা, তাহলে ফুসফুস কি? ফুসফুস নিয়ে পড়াটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাইক ফুসফুস হচ্ছে আমাদের কোয়েশ্চেন আসার মতো পসিবিলিটি অনেক বেশি। আমি এখানে লিখে দিচ্ছি ফুসফুসটা কিন্তু আমাদের গয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট, গ বা ঘয়ের জন্য। দেন তোমাদের চিত্র আঁকতে দিতে পারে। আচ্ছা, তাহলে ফুসফুসটা একটু বলি। ফুসফুস হচ্ছে আমাদের এই দুই জায়গায় আছে, আমরা সবাই জানি। এক্সাক্ট তো পজিশন জানা লাগবে। আর এটা কালারটা কি? যারা সিগারেট খায় না তাদের ক্ষেত্রে কি কালার হবে? জিনিসটা হালকা গোলাপি রঙের হবে, তাই না? হালকা গোলাপি রঙের স্পঞ্জের মতো একটা নরম অঙ্গ হচ্ছে কি আমাদের ফুসফুস। আচ্ছা, তারপর এই যে ডান আর বামের মধ্যে যত কাহিনী দেখতেছো না, সব জায়গায় দেখবে ডান একটু বেশি বাম একটু কম। ওজনের বেলায় কিন্তু তার কমতি যাচ্ছে না, ঠিক আছে? ওজনের বেলায়ও সেম। ডান ফুসফুস যেটা সেটা হচ্ছে দেখো, ডান ফুসফুস যেটা সেটা হচ্ছে আমাদের 3 লোব বিশিষ্ট। আমি অলরেডি বলছি না ডান ফুসফুস 3 ভাগে ভাগ থাকে, আর ডান ফুসফুসের ওজনটা কি 625 গ্রাম, কিন্তু বাম ফুসফুস যেটা তার ওজন কত 565 গ্রাম, আর এটা 2 লোব বিশিষ্ট, ঠিক আছে? আচ্ছা, আর ফুসফুসের বাইরের যেটা পর্দা আছে তার নাম কি প্লুরা, কি প্লুরা, ঠিক আছে? দ্বিহস্তির একটা পর্দা যার নাম কি প্লুরা বা প্লুরাল পর্দা, ঠিক আছে? এই প্লুরাল পর্দা জিনিসটাকে আমরা কি বলতেছি দ্বিস্তরী, তাই না? তার মানে কি এটা বাইরে একটা ভিতরে স্তর আছে, ভিতরে একটা স্তর আছে, মানে পর্দাটার কথা বলতেছে আর কি। তাহলে বাইরের যেটা স্তর তার নাম কি প্যারাইটাল, বাইরের যে কোনো কিছু তার নাম কি প্যারাইটাল, আর ভিতরে কিছু একটা নাম, সব ক্ষেত্রে এটা ভিতরে কিছু একটা নাম কি হবে ভিসেরাল। তাহলে বাইরেরটার নাম কি প্যারাইটাল, ভিতরের নাম কি ভিসেরাল, আর দুই স্তরের মাঝখানে কিছু রস থাকবে, ঠিক আছে? যেগুলোকে আমরা বলতে পারি প্লুরাল ফ্লুইড বলতে পারি, ঠিক আছে? এই রসটা থাকার গুরুত্বপূর্ণ কি অবভিয়াসলি যখন ধরো আমাদের কি হচ্ছে ফুসফুস প্রতিনিয়ত কি হচ্ছে সংকোচন প্রসারণ হচ্ছে না, তো এই যে ফুসফুসের যে পর্দাগুলো আছে তাদের মাঝখানে যদি পিচ্ছিলি কিছু না থাকে তাহলে ঘর্ষণ হবে না অনেক বেশি, এই জন্যই কিন্তু এই রসগুলো আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা অলরেডি বলে ফেলছে হাইলাম কি প্লুরা কি, তোমাদের কিন্তু প্লুরা আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের তারপর লাগবে হচ্ছে ফুসফুস দিয়ে কোন জিনিসগুলো ঢুকে, অর্থাৎ ফুসফুসে কোন জিনিসগুলো ঢুকতেছে এবং ফুসফুসে কোন জিনিসগুলো বের হচ্ছে। আমরা তো একদম নর্মাল একটা জিনিস জানি, ধমনী কিন্তু ঢুকে সেটা কিন্তু বের হয়, তাই না? আচ্ছা, সো এই ক্ষেত্রে হচ্ছে আমার ঠিক সেম, দেখো ফুসফুস দিয়ে শিরা এবং কি লসিকা নালী বের হয়, তাই না? শিরা বের হবে এবং কি লসিকা নালী বের হবে, এবং ঢুকে কি কি ব্রঙ্কাসটা একদম শুরুতে বলছি ঢুকতেছে, ধমনী ঢুকে বলে ফেলছি, এবং কিছু ধরনের শিরা আছে এগুলো ঢুকে, তারপর হচ্ছে লসিকা নালী আছে,
এগুলো হচ্ছে কি একটা, আচ্ছা এটা হচ্ছে তোমার পুরাটা মিলে, মানে এই যে তোমার ঢুকতেছে বের হচ্ছে, এটা পুরাটা মিলে একটা এরকম করে একটা মানে একটা গোল আকৃতি একটা তোমার বাইন্ড ফর্ম করে, মানে একটা নির্দিষ্ট শেপ ফর্ম করে। এই শেপটার নাম কিন্তু আমাদের পালমোনারি রুট বা পালমোনারি মূল। মানে এখান থেকে আমাদের ফুসফুসটা বলতে গেলে শুরু হয়েছে না, এই জিনিসটাকে আমরা কি বলবো, পালমোনারি রুট বা পালমোনারি মূল। সো পালমোনারি রুটের অংশ কি কি আছে এটা পরীক্ষা আসতে পারে। ধরো এটা বের হয়েছে ঢুকছে সবগুলো মিলে আর কি, ব্রঙ্কাস ধমনী এগুলোতে ঢুকতেছে, শিরা আছে এটা বের হচ্ছে, লসিকানালি বের হচ্ছে, বিভিন্ন রকম ঘনযোজক টিস্যু আছে, সবগুলো মিলে পরিবেশিত হয়ে পালমোনারি মূল অর্থাৎ পালমোনারি রুটটা ফর্ম করছে। আচ্ছা, তারপর দেখো, তারপর ফুসফুসের প্রত্যেকটা লোবে, আমি বলতেছি না ফুসফুসে তোমার এই যে ডান ফুসফুসের 3টা খণ্ড বা লোব আছে, এবং ওই লোবগুলোও কিন্তু কি আবার অনেকগুলা খণ্ডকে বিভক্ত, যেগুলোকে আমরা কি বলবো লোবের আরো ভিতরের অংশ, তার মানে কি লোভিউল, ঠিক আছে, বা সেগমেন্ট, বুঝতে পারছো? অর্থাৎ অনেকগুলা সেগমেন্টে আলাদা থাকে কিংবা লোভিউল আলাদা থাকে, ঠিক আছে, এটা তুমি বই পড়লে বুঝবা। সো আবার আগের মতো ডান আর বামের মধ্যে বিশাল তফাৎ, অর্থাৎ ডান ফুসফুস যেটা এটা কি আমাদের, এটা কিন্তু 10টা লোভিউলে ডিভাইডেড, আর বাম ফুসফুস যেটা এটা কি দেখো 8টা লোভিউলে ডিভাইডেড, ঠিক আছে। তাহলে মনে থাকবে আমাদের ডান ফুসফুস কয়টা ভাগে ভাগ বিভক্ত, অর্থাৎ সেগমেন্ট কয়টা থাকে ডান ফুসফুসে 10টা, আর বাম ফুসফুসে কয়টা থাকে 8টা থাকে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এটা পড়তে হবে, আমরা জানি ফুসফুসের কাজ কি, ফুসফুসের কাজ কি, পরিবেশের সাথে আমার রক্তের মধ্যে কি করে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় করে, এটাই তো ফুসফুসের মেইন কাজ, তাই না? আচ্ছা, তারপর আসি ব্রঙ্কিয়াল বা শ্বসন বৃক্ষ, মানে হচ্ছে আমরা যে বলছি না প্রান্তীয় ব্রঙ্কিউল আর শ্বসন ব্রঙ্কিউল, এই যে দেখো আমরা ব্রঙ্কাসে পড়ছি তাই না, ব্রঙ্কাস হচ্ছে কি অনেকগুলো ভাগ হয়। সো অনেকগুলো যে ভাগ হবে কোন একটা জিনিসের ইনিশিয়েট কিভাবে হয়, ধরো একটা গাছের শাখা, এটা হচ্ছে প্রধান কাণ্ড, ঠিক আছে, ওখান থেকে একটা মেইন শাখা তৈরি হলো, ওখান থেকে একটা স্লাইড একটা ছোট শাখা তৈরি হলো, ওখান থেকে কয়েকটা ছোট 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 বের হচ্ছে, ঠিক আছে। জিনিসটা কাইন্ড অফ এরকম হয় না, কোনো একটা শাখা বের হয়ে একজ্যাক্ট এখানেও সেম অনেকগুলো যে হবে, বাট এটাতে একটা শাখা ফলো করে হচ্ছে, তাই না? তাহলে মেইন যেটা সেটার নাম ব্রঙ্কাস ছিল। তারপর হচ্ছে আস্তে আস্তে জিনিসটা আমি আলাদা আলাদা নাম দিচ্ছি, ঠিক আছে। প্রাইমারি যে ব্রঙ্কাস এটা ভাগ হয়ে কি হবে সেকেন্ডারি ব্রঙ্কাস, তাহলে কি হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস, এই যে দেখো সেকেন্ডারি বা লোভার ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস একটা নাম কি লোভার ব্রঙ্কাস, ঠিক আছে। ওই যে বললাম না লোভে ডিভাইডেড, অর্থাৎ ব্রঙ্কাসগুলো তো ভাগ হয়ে কি করতেছে, ডানের ক্ষেত্রে হচ্ছে 3টা লোভে ঢুকতেছে, আর বামের ক্ষেত্রে 2টা লোভে ঢুকতেছে, তাই না? সো এই জন্য জিনিসটাকে লোভার ব্রঙ্কাস বলা হচ্ছে। আচ্ছা, তারপরে যেটা তারপর তো সেগমেন্টে ডিভাইডেড হয়ে যাচ্ছে, তারপর আমাদের কি প্রত্যেকটা সেগমেন্টে ঢুকা লাগবে না, অর্থাৎ ডানের ক্ষেত্রে 10টা সেগমেন্ট, বামের ক্ষেত্রে কি 8টা সেগমেন্ট, এগুলোতে ঢুকা লাগবে না। তাহলে দেখো পরবর্তীতে সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে টারশারি ব্রঙ্কাস কিংবা সেগমেন্টাল ব্রঙ্কাস সৃষ্টি হয়, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা একটা কি পালমোনারি সেগমেন্টে প্রবেশ করে, বুঝতে পারছো? এই জন্য জিনিসগুলোর নাম কি টারশারি বা সেগমেন্টাল ব্রঙ্কাস, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা এক একটা কি লোভিউলে ঢুকবে, অর্থাৎ ডানের ক্ষেত্রে 10টা লোভিউলে ঢুকবে, বামের ক্ষেত্রে 8টা লোভিউলে ঢুকবে। আচ্ছা, তো এই যে পুরো আমি বললাম না এটা গাছের মতো না, সো এই গাছটাকে যদি আমি উল্টায় দিই সেটা হচ্ছে কাইন্ড অফ এই যে জিনিসটা, তাই না? সো এটাকে এই জন্য কি বলা হচ্ছে একটা উল্টানো বৃক্ষের মতো দেখা, বলে একে কি শ্বসন বৃক্ষ বলা হয়। সো আমাকে যে জিজ্ঞেস করে কেন শ্বসন বৃক্ষ বলা হয়, এটা আমরা পারবো তাই না, আশা করি আমরা পারবো। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমি আগেই বলে ফেলছি, ব্রঙ্কাসে কিন্তু তরুণাস্থি থাকে, বাট ব্রঙ্কিউলে কিন্তু করুণাস্থি থাকে না, ঠিক আছে, ব্রঙ্কিউলে কিন্তু তরুণাস্থি থাকে না। আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে এপিথেলিয়ামটা পাওয়া লাগবে। দেখো ব্রঙ্কাস এবং ব্রঙ্কিউলার এপিথেলিয়াম কি স্তম্ভকার এপিথেলিয়াম, ঠিক আছে, সিলিয়াযুক্ত কলামনার এপিথেলিয়াম যদি ইংলিশে বলি, দুইটাই কিন্তু পড়া লাগবে, বাংলা পড়া লাগবে ইংলিশে পড়া লাগবে। তাহলে কি সিলিয়াযুক্ত কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে, কলামনার এপিথেলিয়ামে আবৃত। কিন্তু যখন আমরা আবার অ্যালভিলাস পড়বো না একদম লাস্টে, এই যে এগুলো অ্যালভিলাস না, এগুলো প্রত্যেকটা একটা অ্যালভিলাস না, এগুলো যখন পড়বো তখন দেখবে ওদের আবার টিস্যুর ধরন কিরকম, ওদের আবার টিস্যুর ধরন কি স্কোয়ামাস ধরনের, ঠিক আছে, এটা আবার আলাদা কারণ আছে। আচ্ছা, তাহলে এখানে তার আগে কি ব্রঙ্কাস আর ব্রঙ্কিউলের কি তাহলে স্তম্ভকারে পেয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার তাহলে আমরা সেগমেন্টাল ব্রঙ্কাস পেয়ে গেছি, এই যে দেখো, এই যে দেখো প্রান্তীয় ব্রঙ্কিউল হচ্ছে এই জায়গায় ছিল, তারপর শ্বসন ব্রঙ্কিউল হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। এরপর হচ্ছে একটু ফাঁকা জায়গা থাকবে যেটাকে আমরা কি বলবো অ্যাট্রিয়াম বলবো, ঠিক আছে। মানে এরপর হচ্ছে একটা নালী বের হবে, এটাকে আমরা বলবো অ্যালভিউলার নালী, এই যে দেখো অ্যালভিউলার নালী, এরপর একটু ফাঁকা জায়গা থাকবে, এটাকে আমরা বলবো অ্যাট্রিয়াম, তারপর হচ্ছে একটা পুরো অ্যালভিউলার থলি থাকবে, এখানে ভিতরে অনেকগুলো অ্যালভিউলাস থাকবে। তাহলে আমরা ক্রমান্বয়ে জিনিসটা কি বলতে পারবো, তোমার বই ক্রমান্বয়ে কিন্তু দেয়া আছে, মানে একদম শুরু থেকে ব্রঙ্কাস থেকে শুরু করে সিরিয়াল একদম লাস্টে অ্যালভিউলাস পর্যন্ত, এই যে তোমার যে সিরিয়ালটা এটা কিন্তু তোমার লাগবে, এই জন্য আমি তোমাকে বলতেছি। আচ্ছা, এই যে বললাম দেখলা অ্যালভিলাস কিন্তু আবার সরল আয়সাকার এপিথেলিয়াম বা ইংলিশে বললে স্কোয়ামাস এপিথেলিয়ামে আবৃত থাকে। এটার আবার আলাদা কারণ আছে, লাইক হচ্ছে কি আমরা জানি অ্যালভিলাসের মেন কাজ কি, অ্যালভিলাসের মেন হচ্ছে কি অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতেছে না, সো কোনো একটা পরিবহন এই যে তোমার একটার সাথে একটা ট্রান্সফার করতেছে, ট্রান্সফারের মিডিয়াম কি তাই না, ট্রান্সফার মিডিয়াম কি
ব্যাপনের মাধ্যমে তো কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড আমার কি রক্ত থেকে বের হয়ে আমার ফুসফুসে চলে যাচ্ছে এবং কি অক্সিজেনটা ফুসফুস থেকে রক্তে যাচ্ছে, তাই না? সো এই ব্যাপন হওয়ার জন্য কি আমার পাতলা প্রাচীরটা অনেক পাতলা হওয়া লাগবে না? এই জন্য মেইনলি এখানে আয়সাকার বা স্কমাস এপিথেলিয়াম আছে, বিকজ স্কমাস এপিথেলিয়াম হচ্ছে কিরকম দেখতে, অনেকটা এরকম শেপে, ঠিক আছে, একদম এরকম, মানে একদম পাতলা, একদম চ্যাপ্টা, বুঝতে পারছো? কিন্তু কলামনার তো এরকম একটু এই টাইপের, ঠিক আছে? সো এগুলো দিতে হবে না, এগুলো দিয়ে কি ব্যবহার করা যাবে? যাবে না, একটু মোটা প্রাচীর, সেজন্য যাবে না। সো একদম পাতলা লাগবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের চ্যাপ্টারের যেটা, মানে আমি যদি বলি তিনটা জিনিস এই চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ, তার নাম্বার একটা হচ্ছে এটা, খুবই গুরুত্বপূর্ণ, ফুসফুস গুরুত্বপূর্ণ, আর কি অ্যালভিলাস ফুসফুস থেকে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা কি ফুসফুসের কার্যিক একক, ফুসফুসের কার্যিক এককের নাম কি? অ্যালভিলাস, ঠিক আছে? আচ্ছা, সো অ্যালভিলাসের মেন কাজ কি? অ্যালভিলাস হচ্ছে কি গ্যাস বিনিময় করতেছে। সো এই জন্য অ্যালভিলাসের প্রাচীরটা কি থাকে? গ্যাস বিনিময় তলের মতো থাকে, অর্থাৎ কি স্কোমাস এপিথেলিয়াম দিয়ে আবৃত থাকে। এখন পড়তে হবে আমাদের, এটা এমসিকিউর জন্য প্রতিবার এমসিকিউ আছে, ইভেন এটা মেডিকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নবজাতক শিশুর ফুসফুসে 20 মিলিয়ন থাকে অ্যালভিলাই, যখন এটা 8 বছর হবে তখন তোমার 300 মিলিয়ন হয়ে যাবে কিন্তু, আর যখন আবার তুমি পূর্ণ বয়স্ক হয়ে যাবে তখন তোমার কত বাড়তে বাড়তে 700 মিলিয়ন হয়ে যাবে, ঠিক আছে? তারপর আমার পড়তে হবে অ্যালভিলাসে, এই যে তোমাকে বললাম না এতগুলো অ্যালভিলাই, এরা টোটাল কতটুকু শ্বসন তল তৈরি করতেছে? 11,800 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তারপর দেখো অ্যালভিলাসের ব্যাস কত, এগুলো সব মানে কি আমাদের মুখস্থ করার মতো টপিক। অ্যালভিলাস মানে একটা অ্যালভিলাস দেখছো না, এরকম করে অ্যালভিলাস দেখছো না, এগুলো এক একটা অ্যালভিলাসের ব্যাস কত? এটা একটা অ্যালভিলাসের ব্যাস হচ্ছে 200 থেকে 300 মাইক্রোমিটার। আচ্ছা, তারপর দেখো অ্যালভিলাসে ঢুকবে কি? অ্যালভিলাসে ঢুকবে হচ্ছে পালমোনারি ধমনী, ধমনী ঢুকে অনেকগুলো ভাগে ডিভাইডেড হবে। এটা কিন্তু তোমরা এসএসসিতে পড়ছিলা, ওই যে কিডনিতে পড়ছিলা, অনেকগুলো এফারেন্ট ধমনী ঢুকবে, ঢুকে ইফারেন্ট হয়ে বের হবে, তাই না? ইফারেন্ট ধমনী বের হবে। এক্ষেত্রে হচ্ছে ধমনী ঢুকবে, শিরাতে বের হবে, তাই না? সো ধমনীগুলো কি ঢুকে অনেকগুলো কৈশিক জালিকা ডিভাইডেড হবে, কৈশিক জালিকাগুলো একে এম করে আবৃত করে রাখবে, বুঝতে পারছো? মানে অ্যালভিলাসকে আবৃত করে রাখবে। এরপর হচ্ছে ওখান থেকে হচ্ছে কি দেন হচ্ছে শিরা ফর্ম করবে, এদিকে শিরা ফর্ম করবে। আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ ধমনী একটা রক্ত পরিবহন করবে, এরপর হচ্ছে এটা অনেকগুলো ভাগে ডিভাইডেড হবে। এই ভাগগুলো করার একটাই কারণ, যাতে কি গ্যাসের বিনিময় ইজিলি হয়, তাই না? কারণ হচ্ছে কৈশিক জালিকার মধ্যেই তো কি থাকবে আমার কার্বন ডাইঅক্সাইড থাকবে, ওই কার্বন ডাইঅক্সাইডগুলোকে কি ব্যাপন হয়ে কোথায় আসা লাগবে? ফুসফুসে আসা লাগবে, যার কারণে অনেক পাতলা পাতলা প্রাচীর করতে হবে না। এই জন্য হচ্ছে মেনলি এগুলো অনেকগুলো কৈশিক জালিকায় ডিভাইডেড হয়ে যায়। সো হয়ে এগুলো অ্যালভিলাসকে ঘিরে রাখে। আগের চিত্র দেখলে তোমরা বুঝতে পারবা। এই যে দেখছো, এগুলো কিন্তু রক্তের প্রাচীর, ঠিক আছে? এগুলো এই যে দেখো অ্যালভিলাকে ঘিরে কৈশিক জালিকা, এই যেগুলো হচ্ছে কৈশিক জালিকা। আশা করি বুঝতে পারছো তোমরা। আচ্ছা, তাহলে অ্যালভিলাস বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে অ্যালভিলাসের প্রাচীরে এই চিত্রটা কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এই চিত্রটা পরীক্ষা মাস্ট দেওয়া লাগবে, বুঝতে পারছো? এই চিত্রটা মাস্ট দেওয়া লাগবে। এই যে অ্যালভিলাসের মধ্যে অনেকগুলো ভিতরে কি থাকে? ম্যাক্রোফেজ থাকে। ম্যাক্রোফেজের কাজ তো আমরা জানি, তাই না? ম্যাক্রোফেজ কি করে? ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস মানে তো জানি রোগ জীবাণু ভক্ষণ করে, মানে কোনো একটা জীবাণু আমার নাক দিয়ে তো ডিরেক্ট কোথায় ঢুকে যেতে পারে? ফুসফুসে ঢুকে যেতে পারে, বাট ওকে তো কি ইনফেকশন করতে দেওয়া যাবে না। এই জন্য যেটা থাকে সেটা হচ্ছে কি আমাদের অ্যালভিলার ম্যাক্রোফেজ, যেটা হচ্ছে কি অণুজীব বা ব্যাকটেরিয়া এগুলোকে ধ্বংস করে, যেগুলো বহিরাগত থেকে আসছে। আচ্ছা, এছাড়া হচ্ছে আমাদের অ্যালভিলাসে কি থাকে? অনেকগুলা সেপ্টাল কোষ থাকে, ঠিক আছে? এই সেপ্টাল কোষের ভিতর থেকে এক প্রকার পদার্থ রিলিজ হয় যার নাম হচ্ছে সারফেক্টেন্ট। যার নাম কি? সারফেক্টেন্ট, ঠিক আছে? আমরা বলি না সার্ফ এক্সেল বলি না, যেটা হচ্ছে কি কাপড় ধোয়ার জন্য কাইন্ড অফ এরকম। তাহলে এটা হচ্ছে কি সারফেক্টেন্ট, যেটা কি দিয়ে তৈরি সেটা তোমার লাগবে ডাইপাল মিথাইল লেসিথিন। এটা এক প্রকার পদার্থ, লেসিথিন কি এক প্রকার ফসফোলিপিড আর কি। সো এটা একটা ফসফোলিপিড জাতীয় পদার্থ, সেটা হচ্ছে কি সারফেক্টেন্ট। এটা হচ্ছে কাইন্ড অফ একটা ডিটারজেন্টের মতো কাজ করে। দেখো ডিটারজেন্ট জাতীয় একটা ফসফোলিপিড রাসায়নিক পদার্থ। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে তোমাকে বললাম না, এই যে ফ্রিকশন হ্রাস করতেছে। এখানে যেহেতু অনবরত সংকোচন প্রসারণ হচ্ছে, তো একটা ফ্রিকশন হচ্ছে না, ওই ফ্রিকশনটাকে হচ্ছে হ্রাস করার জন্য কি করে? সারফেক্টেন্ট ক্ষরণ করে। সো সারফেক্টেন্ট ক্ষরণ হলে কি হবে? তোমার পৃষ্ঠটানটা কমে যাবে। পৃষ্ঠটান মানে মাথায় রাখবে একটা ঘর্ষণের মতো একটা জিনিস, ঠিক আছে? মানে পৃষ্ঠটান যত কমবে তত ঘর্ষণ কমবে, ঠিক আছে? তো হচ্ছে পৃষ্ঠটান থেকে হ্রাস করার জন্য মেনলি কি সারফেক্টেন্টটা রিলিজ হচ্ছে। আচ্ছা, তাহলে একটা জিনিস মাথায় রাখো, যখনই ধরো ফুসফুস কাজ করা শুরু করে তখনই কিন্তু আমাদের জীবনের শুরু হয়। আমরা এরকম বলতে পারি না? এটা ইজিলি বলতে পারি। তাহলে আমরা এটাও ইজিলি বলতে পারি, ফুসফুসের যে কাজ করা শুরু তার মানে বোঝায় যে একটা নবজাতক তার পূর্ণাঙ্গ জীবন পাইছে, তাই না? এরকম বলতে পারি না? তার মানে এটা তোমার রিলিজ হয় কখন থেকে? এটা হচ্ছে তোমার 23 সপ্তাহ থেকে সারফেক্টিং করণ শুরু হয়। অনেকবার এমসিকিউতে আসছে এটা, অনেকবার, এটা বলার বাইরে, অনেকবার বোর্ডে আসছে। 23 সপ্তাহ থেকে আমাদের সারফেক্টিং করণ শুরু হয়। তাহলে আমরা ইজিলি বলতে পারি 24 সপ্তাহের আগ পর্যন্ত আমরা যে ভ্রূণকে আমরা স্বাধীন বলতে পারবো না। কারণ কি? তখন সারফেক্টেন্টটা রিলিজ হচ্ছে না, সো এটা নিজে নিজে কখনো ফুসফুস নিতে পারবে না, তখনও সে মায়ের অমরার উপর নির্ভরশীল। আচ্ছা, এরপর আমরা দেখি শ্বসনতন্ত্রের কাজ। একদম আমি এখান থেকে কিছু বলতেছি না, প্রত্যেকটা পয়েন্ট মুখস্থ করবা
এবং প্রত্যেকটা পয়েন্টের বৈশিষ্ট্য মানে কি কি জিনিস এগুলো পড়ে ফেলবা, এখানে বোঝানোর কিছু নাই, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্ট লাগবে। শ্বসনতন্ত্রের কাজ কিন্তু ঘয়ের জন্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মেইনলি যেটা তোমরা বুঝবা না সেটা হচ্ছে হয়তো বা হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস এতদিন বোঝার কথা। হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে বাইরের পরিবেশে যাই কিছু হোক না কেন, বাইরে আমি ধরো মরুভূমিতে চলে গেছি, কিংবা আমি ধরো একদম শীতকালে তোমার একদম মরুজ কোথাও মানে একদম তোমার মেরু টাইপের মেরু অঞ্চলে চলে গেছে, ঠিক আছে, যেখানে তোমার কি তুষার ভাল্লুকগুলো আছে, ওই জায়গায় চলে গেছি, সাইবেরিয়াতে চলে গেছি, তাও কিন্তু আমার দেহের ভিতরে তাপমাত্রা অলমোস্ট ফিক্সড রাখার ট্রাই করে, অর্থাৎ কি 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রাখার ট্রাই করে। সো বাইরে যাই হোক না কেন আমাদের ভিতরে যে তাপমাত্রা ফিক্সড রাখার যে বিষয়টা, অর্থাৎ বাইরে যাই হোক না কেন ভিতরে ফিক্স থাকার বিষয়টাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। কি বলা হয়? হোমিওস্ট্যাসিস। আর বাকিগুলো পড়ে নিবা। আচ্ছা, এবার আসে শ্বসনের শারীরবৃত্ততা, অর্থাৎ শ্বসনের যে কি করতেছে, মানে বহিঃশ্বসন আছে, অন্তঃশ্বসন আছে, কোনটার কি কাজ, এটা কিন্তু আমাদের খ গ ঘ সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আমাদের ভালো করে জানা লাগবে। আচ্ছা, শ্বসন তো আমরা কি আমরা মোটামুটি জানি, তাই না? সো এই শ্বসনটা কি আমরা মেইনলি কি করছি, দুইটা ভাগে ভাগ করছি, ঠিক আছে? একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা কি আমাদের অন্তঃশ্বসন। আচ্ছা আচ্ছা, বহিঃশ্বসন মানে কি? বহিঃশ্বসন একটা ভৌত প্রক্রিয়া, একটা কোনো রাসায়নিক না। যেটা আমি বলতেছি এটা একটা ভৌত প্রক্রিয়া, তার মানে তুমি কি বুঝতেছো ভৌত মানে কি? এটা আমাদের কোনো কি কেমিক্যাল কোনো কাজ করবে না, মানে কি কার্বন ডাইঅক্সাইডকে কোনো মানে চেঞ্জ করে কোনো একটা ফর্মে নেওয়া, এগুলো কিছুই করবে না। কি করবে? শুধুমাত্র পরিবহন করবে। সো আমরা বলতে পারি বহিঃশ্বসনে কি করে না, কোনো শক্তি তৈরি করবে না কিন্তু, তাই না? যেহেতু ও কোনো কাজ করতে পারতেছে না, ও কোনো কেমিক্যালি চেঞ্জ করতে পারতেছে না, ও কি কোনো শক্তি তৈরি করতে পারবে না। সো এই যে যেটা, এটা হচ্ছে মেইনলি কোথায় তৈরি হয়, এখানে কোনো শক্তি উৎপন্ন হয় না, ঠিক আছে? এখানে যেহেতু তোমার কোনো চেঞ্জ করা লাগে না, এখানে এই জন্য এখানে কি লাগবে না, কোনো বিক্রিয়া হচ্ছে না, এই জন্য এখানে কি কোনো এনজাইমও লাগবে না, তাই না? সো এইটা হচ্ছে তোমার মেইনলি কি করে, রক্তের সাথে হচ্ছে কি তোমার বাইরের সাথে হচ্ছে রক্তের মধ্যে কি করতেছে, কার্বন ডাইঅক্সাইডের বিনিময় করতেছে, এটা হচ্ছে কি বহিঃশ্বসনের কাজ। আর অন্তঃশ্বসন হচ্ছে এটা কিন্তু কি কোনো ভৌত প্রক্রিয়া না, এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, ঠিক আছে? এখানে কিন্তু এনজাইম লাগবে এবং শক্তি উৎপন্ন করবে, ঠিক আছে? এখানে হচ্ছে কি করে মেইনলি অন্তঃশ্বসনে কিন্তু কী করে, মেইনলি গ্লুকোজটাকে জারিত করবে অক্সিজেনের উপস্থিতিতে। সো গ্লুকোজটাকে জারিত করে কার্বন ডাইঅক্সাইড পানিগুলো তৈরি করবে, মানে মেইনলি বিক্রিয়াটা হচ্ছে কি অন্তঃশ্বসনের পার্ট। যদি আমরা এই সাইকেলটা দেখি ইজিলি আমরা বুঝতে পারবো। প্রশ্বাস মানে কি? প্রশ্বাস মানে কি আমরা নিঃশ্বাসটা নিচ্ছি, মানে নিঃশ্বাস আমরা কথার কথা বলি আর কি। প্রশ্বাস মানে হচ্ছে শ্বাসটা নেওয়া, আর নিঃশ্বাস মানে হচ্ছে শ্বাসটা ছেড়ে দেওয়া, ঠিক আছে? এটা মাথায় রাখবো আজকে থেকে। প্রশ্বাস মানে হচ্ছে নিচ্ছি মানে ইনহেল করতেছি ইংলিশে বললে, আর প্রশ্বাস মানে হচ্ছে ছাড়তেছি মানে এক্সহেল করতেছি। আচ্ছা, তাহলে এটা আলটিমেটলি কই যাচ্ছে, শ্বাসনালী যাচ্ছে। শ্বাসনালী ইংলিশ কি ছিল? ট্রাকিয়া ছিল। শ্বাসনালী থেকে ফুসফুস যাচ্ছে। ফুসফুস থেকে যদি উপরের পার্টটা চিন্তা করি, রক্ত কি করে, অক্সিজেনটা গ্রহণ করে, ঠিক আছে? এটা রক্তে সংবহনে পাঠায়, রক্ত থেকে সেটা কই যায়, কোষে যাবে। কোষে অক্সিজেনটা ব্যাপন প্রক্রিয়া কোষে ঢুকবে, কোষের মধ্যে যেগুলো খাদ্যবস্তু মানে যে তোমার কার্বোহাইড্রেট আছে তাকে লাস্টে জারণ করবে। এখন হচ্ছে জারণ প্রক্রিয়া শেষ। আচ্ছা, তাহলে আমাদের শ্বসন কাজ শেষ। আচ্ছা, শ্বসনের পরে আমাদের কি তৈরি হচ্ছে এখন, কি কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হচ্ছে না আবার। আচ্ছা, এই যে কার্বন ডাইঅক্সাইডটা এখন কি শ্বসন রক্ত থেকে আবার কই যাবে, রক্ত দিয়ে ব্যাপন হয়ে কই যাবে, কই যাবে, ফুসফুসে যাবে, তাই না? ওই যে রক্ত থেকে ফুসফুসে আসবে এবং কাজকে আমার দেহ থেকে বের করে দেয়া, তারপর এটা কি ফুসফুসে যাবে, ফুসফুস থেকে আবার শ্বাসনালী হয়ে দেহ থেকে নিঃশ্বাস প্রক্রিয়া বের হয়ে যাবে। তাহলে আমরা কি শ্বসনের শারীরবৃত্ত বলতে আমরা পারবো না? শ্বসনের শারীরবৃত্ত তাহলে কয় ভাগে বিভাগের? দুই ভাগে, একটা হচ্ছে বহি আর একটা কি অন্ত। এবং প্রত্যেকটা আশা করি তোমরা সুন্দর করে ব্যাখ্যা দিতে পারবে, আমি ভালো করে আশা করি তোমরা বুঝছো জিনিসটা। এখন হচ্ছে আমরা মেকানিজম পড়বো। মেকানিজম মানে তো বুঝতে পারছো না, কিভাবে প্রশ্বাস নেই, কিভাবে শ্বাস ত্যাগ করবো, অর্থাৎ কিভাবে শ্বাস গ্রহণ করতেছি, কিভাবে শ্বাস ত্যাগ করতেছি, এবং এই কারণে আমাদের দেহের কি কি চেঞ্জ হচ্ছে। আচ্ছা দেখো, শ্বাসক্রিয়া কাকে বলে এটা মুখস্থ করে ফেলবো আগে। যে প্রক্রিয়ার মাধ্যমে কি করতেছে, বায়ু প্রবেশ করতেছে এবং কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু দেহ থেকে বের হয়ে যাচ্ছে, তাকে আমরা শ্বাসক্রিয়া বলতেছি। তাহলে শ্বাসক্রিয়া মেনলি দুইটা কাজ করে। একটা কি কাজ করে দেখো, আমাদের যে বুক আছে না, এই বুকটাকে আমরা ফুলাচ্ছি না যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি, বুকটা ফুলে যাচ্ছে। একটা কি আমাদের নিচে ডায়াফ্রাম আছে না বা মধ্যচ্ছদা, এটা তো জানো, ওই ডায়াফ্রামটা নিচে নেমে যাচ্ছে। তাহলে এই দুইটা কাজ হচ্ছে কিসের জন্য? শ্বাসের জন্য, অর্থাৎ শ্বসনের জন্য। তো এই দুইটাই বলছে। সো এই দুইটার জন্য আমার দুইটা পেশি আছে, লাইক এটা ডায়াফ্রাম হচ্ছে একটা পেশি, আরেকটা হচ্ছে আমাদের এই যে তোমার পরশুকা যেগুলো অর্থাৎ রিবস যেগুলো, এগুলোকে নিঃশ্বাস নিতে কোনো ফুলে যাচ্ছে, ওই ফুলার জন্য একটা পেশি আছে, ওই পেশিটার নাম হচ্ছে রিবসের মাঝখানে যে পেশি তার নাম হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। মানে হচ্ছে ইন্টার হচ্ছে মাঝামাঝি, কোস্টাল মানে হচ্ছে দুই পেশির এই দুই রিবসের মাঝখানে এরিয়াকে কোস্টাল বলতেছে, মানে কোস্টাল। তাহলে হচ্ছে কি ওই দুইটার মাঝখানে যেসব পেশি আছে, এই যে এখানে এগুলা, এই যেগুলা, এটা হচ্ছে একটা রিবস, এটা হচ্ছে একটা রিবস, তার মাঝখানে যে পেশিগুলো এগুলো হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। ওগুলো মেনলি আমার কি করতেছে, বক্ষটাকে ফুলাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাইলে এবার আসি আমরা প্রশ্বাসে এবং নিঃশ্বাসে। প্রশ্বাস মানে কি? প্রশ্বাস মানে হচ্ছে ইন্সপিরেশন, ঠিক আছে? ইংলিশ নামটা মাথায় রাখবা। তাহলে প্রশ্বাসে আমরা কি করতেছি, প্রশ্বাস আমি এটা দিয়ে বোঝাচ্ছি না। প্রশ্বাস আমার তাহলে কি করা লাগবে, আমরা জানি
যখন আয়তন কমে যাবে, ঠিক আছে, আয়তন যখন কমে যাচ্ছে তখন চাপ কি হবে? অবভিয়াসলি চাপও কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার যদি ফুসফুসের আয়তনটা আমি যদি বাড়ায় দিই, ঠিক আছে, ফুসফুসের আয়তনটা যদি আমি বাড়ায় দিই তাহলে আমার কি হবে? তাহলে কিন্তু আমার না, ভুল বলছি, আমি যদি আয়তনটা ফুসফুসের আয়তনটা যদি বাড়ায় দিই তাহলে ফুসফুসের চাপ কি হবে? কমে যাবে, নর্মাল, তাই না? আমরা কিন্তু বয়েলের সূত্রতে এটা পড়ছিলাম, তাই না? পি সমানুপাতিক 1/v পড়ছিলাম কিন্তু, তাই না? আচ্ছা, তাহলে আমাদের চাপ যত বাড়তেছে আয়তন তত নর্মালি কমতেছে। আচ্ছা, তাহলে আমাদের যদি আমরা কি করতেছি প্রশ্বাসের ক্ষেত্রে আমাদের হয় কি, দেখো তুমি এটা রিডিং পড়লে ইজিলি বুঝবা। প্রশ্বাসের ক্ষেত্রে আগে আসি পশুকাতে, ঠিক আছে, অর্থাৎ রিপসে। অর্থাৎ আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি তখন হচ্ছে কি করতেছে, আমাদের ইন্টারকোস্টাল পেশিগুলো ওগুলো এমনভাবে বিন্যস্ত আছে, ওগুলো কি করতেছে, সংকোচন হয়, ঠিক আছে। যখন আমরা প্রশ্বাস নিই ইন্টারকোস্টাল পেশিগুলো সংকুচিত হয়, যখন সংকুচিত হয় তখন কি করে, ওরা কি করে রিবসগুলোকে সামনে নিয়ে আসে, যার কারণে কি আমার অ্যান্টেরো পোস্টেরিয়র যে ডায়ামিটার, মানে সামনে পিছনে যে দূরত্ব, এটা বেড়ে যাচ্ছে না, ফুলে যাচ্ছে যেহেতু। এরপর আমাদের আছে নিচে ডায়াফ্রাম, তাই না? ডায়াফ্রাম থেকে যখন আমরা নিঃশ্বাস নিব, অর্থাৎ ডায়াফ্রাম যখন সংকুচিত হবে, ডায়াফ্রাম কিন্তু নর্মালি থাকে এরকম, ঠিক আছে। যখন সে সংকুচিত হবে তখন সে নিচের দিকে নেমে যাবে। তো ডায়াফ্রাম যখন নিচে নামে তখন কি আমার উপরে নিচের যে দৈর্ঘ্য এটা বেড়ে যাচ্ছে না, আলটিমেটলি আমার বক্ষের যে আয়তন এটা বেড়ে যাচ্ছে। সো আয়তন বেড়ে গেলে চাপ কমে যাচ্ছে। এই চাপ কমাটা কি করতেছে, আমার সংকেতটা ব্রেনে যাচ্ছে, এখন বলতেছে আমার কি মানে প্রশ্বাসটা নেওয়া লাগবে। এই আয়তন, এই যে তোমার চাপ কমে যাচ্ছে, এই জন্য বাইরে থেকে কি করে বাতাসটা ভিতরে ঢুকতে পারে, ঠিক আছে। ভিতরে ঢুকে কি করে আয়তনে এই যে চাপের যে সমতা এটা মেনটেন করে, বুঝতে পারছো? এইভাবে কিন্তু কি করে চাপ, মানে আমাদের বায়ুটা ভিতরে প্রবেশ করতেছে, ঠিক আছে। আচ্ছা, আলটিমেটলি আয়তন বাড়িয়ে দেয়, আয়তনের কারণে কি হচ্ছে, অভ্যন্তরীণ চাপটা কমে যাচ্ছে সাধারণ চাপের থেকে। সো এই চাপের পার্থক্যের কারণে কি করে, নাসিকা দিয়ে বাতাস ফুসফুসে প্রবেশ করে। তাহলে আমরা মোটামুটি বুঝছি না প্রশ্বাস ক্রিয়াটা কিরকম হচ্ছে, একদমই সিম্পল, ঠিক আছে। তাহলে দুইটা পেশি কাজ করতেছে, একটা হচ্ছে আমাদের কি ডায়াফ্রাম, আর একটা হচ্ছে আমাদের কি পশুকার পেশি, মানে ইন্টারকোস্টাল পেশি। এটা দিয়ে কিন্তু কি হচ্ছে, আমাদের প্রশ্বাস কাজটা, অর্থাৎ কি আমাদের শ্বাস নেওয়ার কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন আসে আমাদের নিঃশ্বাসে, অর্থাৎ কি শ্বাসটা বের করব। আচ্ছা, নিঃশ্বাসে কিন্তু কোনো পেশি জড়িত থাকে না। নিঃশ্বাসে কী হয়, প্রশ্বাসটা নেওয়ার কারণে যে চেঞ্জগুলো হচ্ছে, ওই মাসেল যেগুলো যেগুলো ফুলে যাচ্ছে, অর্থাৎ মাসেল যেগুলো সংকুচিত হচ্ছে, ওরা আবার কী করে আগের অবস্থানে চলে যায়, তাই না? অর্থাৎ ধর আমি একটা স্প্রিংকে টানছি না, টানাটা হচ্ছে প্রশ্বাস, আবার ছেড়ে দিচ্ছি, ছেড়ে ও আগের অবস্থানে চলে যাচ্ছে, ওইটা হচ্ছে নিঃশ্বাস। মানে নিঃশ্বাসে কী হয়, আমার ইন্টারকোস্টাল পেশির কারণে, পেশির কাজের কারণে যে কি পশুকাগুলো ফুলে গেছিলো, ডায়াফ্রাম যে নিচে নেমে গেছিলো, ওরা কি হয় আগের জায়গায় চলে আসে। তার মানে নিঃশ্বাস একটা কি পেশিগুলোর প্রসারণ কিংবা শিথিলতার জন্য নিঃশ্বাস করতেছে, বুঝতে পারতেছো? এক্ষেত্রে কিন্তু কোনো কাজ হচ্ছে না, এক্ষেত্রে জাস্ট কি করতেছে, প্রশ্বাসে যেসব পেশি অংশগ্রহণ করছে তারা তাদের স্থিতিস্থাপকতার ধর্ম, মানে স্থিতিস্থাপকতা মানে কি আগের অবস্থায় চলে আসা, এ ধর্মের কারণে পূর্ব অবস্থায় চলে আসে, যার কারণে আবার কি হয়, ডায়াফ্রামটা ধনুকের মতো বাঁকা হয়ে যায়, মানে ডায়াফ্রামের যে নর্মাল অবস্থা এটা হয়ে যায়, এবং আমাদের যে তোমার পশুক আছে ওগুলো আবার ভিতরে ঢুকে যায়, যার কারণে আলটিমেটলি বাতাসটা আবার বের হয়ে যাচ্ছে, অর্থাৎ নিঃশ্বাস হচ্ছে। তাহলে এই প্রসেসটা একটু পড়তে হবে। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ু সেটা অ্যালভিওলায় যাবে, অ্যালভিওলা থেকে কই যাবে, ব্রঙ্কিউলে যাবে, মানে অ্যালভিওলা থেকে বের হয়ে ব্রঙ্কিউল, ব্রঙ্কিউল থেকে বের হয়ে ব্রঙ্কাস, সেখান থেকে নাসাপথ, নাসাপথ থেকে নাসারন্ধ্র দিয়ে বাইরে বের হয়ে যাবে। তোমার যেটা লাগবে, একজন পূর্ণবয়স্ক মানুষ, এটা অনেকবার আসছে, একজন পূর্ণবয়স্ক মানুষ 1 মিনিটে কিন্তু 14 থেকে 18 বার কি করে, রেসপিরেশন করে। তাহলে টোটাল প্রসেস মানে শ্বাস প্রশ্বাস করে, এটার ইংলিশটা হচ্ছে রেসপিরেশন, আর এটা দুই ভাগে ডিভাইডেড, একটা হচ্ছে ইন্সপিরেশন আর একটা কি এক্সপিরেশন। আচ্ছা, তাহলে একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে কয়বার করে, 14 থেকে 18 বার, এবং বাচ্চারা দেখো না খুব স্পিডে নেই, তো বাচ্চাদের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে মিনিটে 40 বার মুখস্থ হবে। বাচ্চাদের ক্ষেত্রে কত, মিনিটে 40 বার, আর বয়স্কদের ক্ষেত্রে 14 থেকে 18 বার। আচ্ছা, তাহলে আমরা মেকানিজমটা আশা করি পারবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি বলবো, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, অর্থাৎ এই যে এত কাজ হচ্ছে এগুলো পুরোপুরি একটা কি ব্রেনের উপর ডিপেন্ডেন্ট না। আমরা জানি আমাদের যত কাজ সবগুলো কিন্তু কি মানসিক, মানে আমাদের মেন্টাল, এই যে ব্রেইন, অর্থাৎ আমাদের সেরেব্রাল, তারপর হচ্ছে আমাদের পন্স, মেডুলা, মেডুলা অবলঙ্গাটা, এগুলোর উপর সব কিছু ডিপেন্ডেন্ট, তাই না? যাই কিছু করতেছে না কেন সবার উপরে এদের ডিপেন্ডেন্স আছে। আচ্ছা, তাহলে এই যে আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ যেটা, এটা হচ্ছে আমাদের মেইনলি দুইটা জিনিসের উপর নির্ভর করে, এটা কিন্তু তোমার বলা আছে, আচ্ছা এখানে বলা আছে। আচ্ছা, তাহলে আমি এটা দেখে বুঝাই দিই তোমার, এই যে দেখো, তাহলে আমাদের এই যে তোমার ব্রেনের মধ্যে দুইটা অংশ আছে, ঠিক আছে। এখানে আমরা এটা বললে বুঝবা, আগে আমরা লেখাগুলো পড়াই। দুইটা অংশ আছে, একটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র আর একটা হচ্ছে আমাদের নিঃশ্বাস কেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রশ্বাস কেন্দ্র কোনটা, প্রশ্বাস কেন্দ্র মানে হচ্ছে আমাদের, ধরো এই যে ধরো আমাদের এই যে দেখো মেডুলা, ধরো এটা হচ্ছে আমার মেডুলা, এটা হচ্ছে আমার একটা মেডুলা, ঠিক আছে। অর্থাৎ মেডুলা অ্যাকচুয়ালি এরকম না, মেডুলা অনেকটা হচ্ছে, আমি যদি সামনাসামনি আঁকি, মেডুলা হচ্ছে কাইন্ড অফ
ধরো এরকম একটা, ঠিক আছে, এরকম হচ্ছে আমাদের মেডুলা। সো মেডুলা হচ্ছে ধরো আমাদের দুইটা পার্ট আছে। ধরো এই পার্টটা ধরো আমি এইভাবে করে দিছি। ধরো এই পার্টটা হচ্ছে আমার সামনের পার্ট, এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমার দেখো যেটা হচ্ছে আমাদের কি করতেছে, যেটা হচ্ছে আমাদের কেন্দ্রের নিচের অংশ, মানে হচ্ছে যেটা আমাদের অঙ্কীয়, অঙ্কীয় মানে যেটা শ্বাসের সামনের পার্ট, সেটা হচ্ছে আমাদের প্রশ্বাস কেন্দ্র। মানে দুইটা কেন্দ্র আছে, একটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, আর যেটা হচ্ছে আমাদের কি আছে পৃষ্ঠীয়, মানে কি অঙ্কীয় মানে হচ্ছে এ বরাবর, আর পৃষ্ঠীয় মানে হচ্ছে আমাদের পৃষ্ঠ বরাবর এবং দুই পার্শ্বদেশে। এই দুই পাশে কি আছে আমাদের নিঃশ্বাস কেন্দ্র, যেটা হচ্ছে আমাদের কি করতেছে, নিঃশ্বাস কাজ করতেছে। আচ্ছা, এরাই মেনলি, এখান থেকে মেনলি আমার সংকেতগুলো যায় যে এখন প্রশ্বাস হবে, সো আমার কি ইন্টারকোস্টাল পেশিকে তুমি ফুলে দাও, তারপর হচ্ছে ডায়াফ্রামকে তুমি সংকোচন করো, এই যেগুলো এগুলো হচ্ছে মেনলি আমার কি করতেছে, মেডুলা অবলাঙ্গাটা থেকে যাচ্ছে। মেডুলা অবলাঙ্গাটা দুইটা অংশ আছে, একটা প্রশ্বাস কেন্দ্র, একটা কি নিঃশ্বাস কেন্দ্র। প্রশ্বাস কেন্দ্রটা আছে অঙ্কীয় দিকে, আর নিঃশ্বাস কেন্দ্রটা আছে দুই পার্শ্বদেশে এবং পৃষ্ঠদেশে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মেনলি ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশিতে যে ছন্দময় যে স্নায়ু উদ্দীপনা, ওগুলো মেনলি এরাই পাঠায়, যার কারণে কি হচ্ছে আমাদের শ্বসনের যে ক্রিয়া এগুলো সংঘটিত হচ্ছে। আচ্ছা, তারপর দেখো আমাদের এটা দেখলে বুঝবে আমাদের এখন কি হচ্ছে। দেখো তাহলে দেখো আমাদের ফার্স্ট আসে আমাদের প্রশ্বাস কেন্দ্র। প্রশ্বাস কেন্দ্র কি দিবে, প্রশ্বাসের শ্বাস এবং গভীরতা বাড়াচ্ছে, এটা আমরা পড়ছি না, তার মানে এটা মেরুলা একটা অবস্থান করতেছে। তাহলে এখন বলতেছে আমার এখন কি, আমার কি এখন ফুসফুসের আয়তনটা বেড়ে গেছে, এখন আমার কি করা লাগবে, বায়ু ঢুকানো লাগবে, ঠিক আছে। সো বায়ু ঢুকানো লাগবে, এই যে সংকেতটা, এই সংকেতটা কে দিচ্ছে, প্রশ্বাস কেন্দ্র থেকে আসতেছে। তো প্রশ্বাস কেন্দ্র কি করে, প্রশ্বাস কেন্দ্রটা কি করে তোমার দেখো, প্রশ্বাস কেন্দ্রটা হচ্ছে আমাদের এই যে দেখো বহিস্থ ইন্টারকোস্টাল স্নায়ু এবং ফ্রেনিক স্নায়ু, এই দুইটা নাম মুখস্থ রাখবা, ফ্রেনিক নার্ভ এবং বহিস্থ ইন্টারকোস্টাল নার্ভ, ঠিক আছে। বহিস্থ ইন্টারকোস্টাল স্নায়ু আর এটা কি ফ্রেনিক স্নায়ু, এই দুইটার সংকেতটা যাচ্ছে কোত্থেকে, প্রশ্বাস কেন্দ্র থেকে। প্রশ্বাস কেন্দ্র থেকে কই যাচ্ছে, ফুসফুসে যাচ্ছে, গিয়ে কি করতেছে, ফুসফুসকে বলতেছে এখন আমার প্রশ্বাস করা লাগবে, তুমি বহিস্থ যেটা ইন্টারকোস্টাল স্নায়ু, ওর কাজ কি, ইন্টারকোস্টাল মানে ইন্টারকোস্টালিত করবে, তাই না, ও কি করবে, ইন্টারকোস্টাল পেশিকে বলবে তুমি এখন সংকুচিত হও। আর যেটা ফ্রেনিক স্নায়ু, মাথায় রাখবা, ফ্রেনিক মানে ডায়াফ্রাম, ফ্রেনিক মানে ডায়াফ্রাম, ফ্রেনিক যেটা ওইটা কি করবে, ডায়াফ্রামে যাবে এবং ডায়াফ্রামকে বলবে তুমি সংকুচন হও, বিকজ আমার এখন কি প্রশ্বাস করা লাগবে। দেন কি ফুসফুসে কাজগুলো করবে অ্যান্ড আলটিমেটলি প্রশ্বাস ক্রিয়া সংগঠিত হবে। আচ্ছা, তাহলে প্রশ্বাস ক্রিয়া যখন হয়ে যাবে তখন হচ্ছে আমার কি আছে, দেখো প্রশ্বাস ক্রিয়া হওয়ার পরে আমাদের এই ফুসফুসের মধ্যে অনেকগুলা স্ট্রেচ রিসেপ্টর আছে। কি বলে এটাকে, তোমাদের বই নেই হয়তো বা, স্ট্রেচ রিসেপ্টর, স্ট্রেচ রিসেপ্টর। এই স্ট্রেচ রিসেপ্টরের কাজটা কি ভাই, স্ট্রেচ রিসেপ্টর হচ্ছে আমার শনাক্ত করে, মানে বলতেছে প্রশ্বাস কিন্তু এনাফ হয়ে গেছে, আমি কি মানে সারাদিন টানতে পারবো, সারাদিন কিন্তু টানতে পারবো না, মানে আমার একটা লিমিট আছে, ওই লিমিটটা হচ্ছে মেনলি সিলেক্ট করে দেয় স্ট্রেচ রিসেপ্টর। স্ট্রেচ রিসেপ্টর বলে কি অনেক প্রশ্বাস হয়েছে, এবার প্রশ্বাস করা যাবে না, এখন তোমার ফ্রেনিক স্নায়ু এবং এই যে বহিস্থ যে ইন্টারকোস্টাল স্নায়ু তাদের কাজ বন্ধ, এখন কি নিঃশ্বাস শুরু হবে। তাহলে এই জিনিসটা কে দেয়, স্ট্রেস রিসেপ্টর। এই স্ট্রেস রিসেপ্টরটা হচ্ছে মেনলি আমার কি করতেছে, তোমার কি তোমার এই যে তোমার নিঃশ্বাস কাজ করা শুরুর উদ্দীপনাটা দিচ্ছে, ঠিক আছে। দেন হচ্ছে আমার কি হচ্ছে, এখন হচ্ছে আমার কি নিঃশ্বাসটা শুরু হবে। এই যে নিঃশ্বাসটা জিনিসটা কে দিবে, জিনিসটা দেখো এখানে পড়ছে আমরা, এই যে স্ট্রেস, এই যে দেখো স্ট্রেস রিসেপ্টরগুলো শর্টান হয়, এখানে ডিরেক্টলি স্ট্রেস রিসেপ্টর বলে নাই। সো স্ট্রেস রিসেপ্টরগুলো যখন তোমার কি শর্টান হবে, অর্থাৎ যখন কাজ করা শুরু হবে, তখন সে কি উদ্দীপ্ত হয়ে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে কি আরও বেশি স্নায়ু উদ্দীপনা কই পাঠায়, নিঃশ্বাস কেন্দ্রে পাঠায়। তাহলে আমার আসতেছিল কে, ফুসফুস আসতেছিল কে, বহিস্থ ইন্টারকোস্টাল এবং কি তোমার ফ্রেনিক স্নায়ু, আর তোমার যাচ্ছে কে সে হচ্ছে আমাদের ভ্যাগাস স্নায়ু, মানে নিঃশ্বাস করার জন্য যাচ্ছে কে, ভ্যাগাস স্নায়ু। ভ্যাগাস স্নায়ু বলতেছে অনেকক্ষণ প্রশ্বাস হচ্ছে, এখন কি প্রশ্বাস অফ করে দাও, মাসেলগুলোকে তার আগের অবস্থায় নিয়ে আসো, এই কাজটা কে করতেছে, ভ্যাগাস স্নায়ু করতেছে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি প্রশ্বাস নিঃশ্বাস কিভাবে আমাদের কি তোমার এই যে মেডুলা অবলঙ্গাটা দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। আচ্ছা, জিনিসটা শুধু মেডুলা অবলঙ্গাটা দেওয়া হয় না, জিনিসটা কিন্তু পন্স দিয়ে হয়, ঠিক আছে। পন্স একটু একটু রিলেটেড, এটা তোমাদের বই নাই। পন্স হচ্ছে কি করে, স্বাভাবিক যে শ্বাসক্রিয়ার হার ওইটাকে নিয়ন্ত্রণ করে, বুঝতে পারছো। মানে একটা যে আমি দেখতেছো না, আমি পড়তেছি, আমি লিখতেছি, আমি তোমাকে পড়াচ্ছি, কিন্তু আমার অটোমেটিক কি শ্বাস প্রশ্বাস কিন্তু চলতে আছে, তাই না। এই জিনিসটা হচ্ছে মেনলি আমাদের পন্স নিয়ন্ত্রণ করতেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের তুমি একটু বলতে পারো, ধরো হচ্ছে আমাদের ভাইয়া আমি তো শ্বসন কি সবসময় তাহলে অটোমেটিক একটা প্রক্রিয়া, অবভিয়াসলি না। এটা হচ্ছে আমি চাইলে তো এই যে আমি চুপ করে আছি, তার মানে আমি কি এখন ধরো আমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি না, তাই না, শ্বাস প্রশ্বাস করতেছি না, তাহলে এটা আমার নিজেরও একটু কন্ট্রোল আছে না, আমি চাইলে অফ করে রাখতে পারতেছি।
এই যে যেটা আমি ভলান্টারিলি যেটা আমি অফ করে রাখতে পারতেছি স্বইচ্ছায়, এটা কিন্তু আবার মেডুলা অবলাঙ্গাটা পন্স করতেছে না, এটা কিন্তু করে সেরেব্রাল হেমিস্ফিয়ার। এই যে দুই পাশে সেরেব্রাল হেমিস্ফিয়ার আছে না, এই দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারে কিন্তু কি করতেছে আমার, চাইলে আমি যদি এই যে ভলান্টারিলি নিজের ইচ্ছা বন্ধ রাখতে পারি, এই জিনিসটা কিন্তু এরা করতেছে, মানে সেরেব্রাল হেমিস্ফিয়ার করবে, এটা কিন্তু ওরা করবে না, এই যে মেডুলা অবলাঙ্গাটা করবে না। আচ্ছা ঠিক আছে, প্রায় এতক্ষণ ধরে তোমাকে যা পড়াইছি তা মেনলি এখানেই ছিল। এই যে এই জায়গায় এই যে দেখো শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে মেডুলা, এখান থেকে যদি আমি তোমার এগুলা কেটেও ফেলি তাও কিন্তু চলতে থাকবে, বাট মেডুলা কি এটাকে প্রপারলি কন্ট্রোল করে। তাহলে আলটিমেটলি আমি পুরোপুরি জিনিসটা বুঝছি না। আচ্ছা এখন হচ্ছে আমরা পড়বো, আমরা তো এতক্ষণ ধরে নিউরাল জিনিসপত্র পড়াইছি, মানে তোমার নার্ভের জিনিসপত্র পড়াইছি, নিউরাল জিনিসগুলো আর কি, যেগুলো নার্ভ রিলেটেড। এখন আমরা পড়ি কেমোরিসেপ্টর, মানে কেমিক্যালের উপর ডিপেন্ডেন্সি। লাইক আমার দেহের মধ্যে যদি আমার কোনো কারণে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে গেছে, তাহলে কী হবে, আমার দেহের মধ্যে বাই এনি চান্স কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে গেছে, কিংবা অক্সিজেনের পরিমাণটা বেড়ে গেছে, কিংবা আরেকটা আছে ধরো আমার দেহের মধ্যে পিএইচের মানটা কমে গেছে, অর্থাৎ পিএইচের মানটা কমে গেছে, পিএইচের মানটা কমে গেছে। পিএইচের মান কমা মানে ধরো বাই এনি চান্স আমার দেহের মধ্যে হাইড্রোজেন আয়নের মানটা বেড়ে গেছে, পিএইচ কমা মানে হাইড্রোজেন আয়ন বেড়ে যাবে, এটা তো জানো তোমরা আশা করি। তাহলে এই ধরো 3-4টা কন্ডিশন হচ্ছে, মানে কেমিক্যাল যে চেঞ্জগুলো, অর্থাৎ দেহের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তাও যদি আমার প্রশ্বাস চলতে থাকে তাহলে কি আর হবে, মানে দেহের মধ্যে যখন আমাদের অলরেডি কি করতেছে, দেহের মধ্যে অলরেডি আমার কার্বন ডাইঅক্সাইডের মান বেড়ে গেছে, ঠিক আছে, তাও যদি আমার নিঃশ্বাস প্রশ্বাস চলতে থাকে তাহলে আরও যদি আমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হতে তাহলে আর ঝামেলা হয়ে যাবে না। তখন আমার কি করতে হবে, যখন আমার কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে তখন কি প্রশ্বাসটাকে অফ করে রাখতে হবে এবং কি নিঃশ্বাস করতে হবে, তাই না। আবার যদি বাই এনি চান্স যদি অক্সিজেন কমে যায় তাও কি করতে হবে, আমার অক্সিজেন কমে গেলে কি হবে, আমার কেমোরিসেপ্টরগুলো উদ্দীপ্ত হবে। সো কেমোরিসেপ্টরগুলো উদ্দীপ্ত হলে আমার কি করতে হবে, আমার অবভিয়াসলি কি আমার প্রশ্বাসের হারটাকে বাড়াইতে হবে যাতে আমার অক্সিজেনটা ভিতরে ঢুকে। আমার কথাটা বুঝতে পারছো তাই না, কখন আমার প্রশ্বাস করতে হচ্ছে কিংবা কখন কোনটা অফ রাখতে হচ্ছে, এইগুলো কিন্তু আমার কেমিক্যালের উপর যে ডিপেন্ডেন্সি সেটাকে আমরা বলতেছি এখন হচ্ছে এটা কার উপর ডিপেন্ডেন্ট একটু দেখি। যদি রক্তে অক্সিজেনের মান যদি কমে যায় এবং কার্বন ডাইঅক্সাইডের মান যদি বেড়ে যায়, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে যায়, লাইক হচ্ছে আমার ব্যায়ামের সময়, তখন দেখবে অনেক বেশি আমরা শ্বাস প্রশ্বাস নিই, লাইক যখন আমরা এক্সারসাইজ করি কিংবা আমরা দৌড়ি তখন অনেক বেশি নিঃশ্বাস নিই না, এটা কিন্তু এই কারণে। তো এই যে আমার বেশি নিঃশ্বাস নেওয়া লাগবে, এখন আমার বেশি শ্বাস প্রশ্বাস নেওয়া, বেশি প্রশ্বাস নেওয়া লাগবে, তখন এই যে যে উদ্দীপনা এটা কে দেয়, সেটা হচ্ছে আমাদের সংবহন তন্ত্রের মধ্যে আমাদের কি দুইটা রিসেপ্টর আছে, একটা হচ্ছে ক্যারোটিড রিসেপ্টর আর হচ্ছে অ্যাওটিক বডিস রিসেপ্টর। কি কি আছে, ক্যারোটিড আছে আর কি অ্যাওটিক বডিসে কিছু রিসেপ্টর আছে যারা মেনলি আমাদের বলে যে রক্তের মধ্যে কি কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে নাকি কমে গেছে, সো তোমার এখন শ্বাস বাড়াবা নাকি কমাবা। আচ্ছা ক্যারোটিড অ্যাওটিক বডিস তোমরা অনেকে মনে হয় জানো না, এই যে আমাদের হৃৎপিণ্ড যারা পড়ছো না অনেকে এরকম করে হৃৎপিণ্ড দেওয়ার সময় মোটামুটি আইডিয়া আছে, মোটামুটি হালকা বদলা। সো হৃৎপিণ্ড থেকে একটা কিন্তু অনেক বড় অ্যাওর্টা ওঠে, তাই না, আমরা জানি অ্যাওর্টা ওঠে। ওই যে অ্যাওর্টা যেটা এটা কিন্তু আমাদের 3 ভাগে ডিভাইডেড, ঠিক আছে, একটা দুইটা, অ্যাওর্টা থেকে কিন্তু আমাদের বড় করে একটা কি করে অ্যাওর্টা বের হচ্ছে, তাই না, ধরো অ্যাওর্টাটা বের হচ্ছে, এখানে কিন্তু 3টা পার্ট আছে, 3টা পার্ট আছে, ঠিক আছে, মানে 3টা আমাদের রক্ত সংবহন নালী বের হচ্ছে। আচ্ছা তাহলে এখানে যে অ্যাওটিক বডিজ আছে এখানে কিন্তু একটা রিসেপ্টর আছে, ধরো এটা একটা রিসেপ্টর, আরেকটা ধরো এখানে একটা ক্যারোটিড ধমনী আছে, ওখানের মধ্যে একটা রিসেপ্টর আছে, এরাই মিললে আমাকে বলে যে এখন কি শ্বাস প্রশ্বাস কি বাড়াবো নাকি কমাবো। আচ্ছা এই স্নায়ু উদ্দীপনাটা মানে এরা প্রশ্বাস কেন্দ্রে প্রেরণ করে, যদি আমার দেহের মধ্যে কি কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে যায় তাহলে এরা কি করে এই যে তোমার উদ্দীপনাটা প্রশ্বাস কেন্দ্রে পাঠাবে এবং প্রশ্বাস কেন্দ্রে কি করবে, শ্বাস প্রশ্বাস বাড়ায় দিবে, মানে প্রশ্বাসটা বাড়ায় দিবে। আচ্ছা তাহলে এতটুকু তো আমরা বুঝতে পারছি তাই না, কীভাবে আমার মানে কেমিক্যালি এবং কি নিউরাল জিনিস দিয়ে অর্থাৎ নার্ভ দিয়ে আমার প্রশ্বাস এবং নিঃশ্বাসটা নিয়ন্ত্রিত হচ্ছে। এই জিনিসটা কিন্তু অনেকে বুঝো না, একটু টাফ মনে হয়, আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে ভালো করে বুঝতে পারবা। আচ্ছা এখন একটা লিমিট আছে না, কতটুকু বেশি হলে আমি বাড়াবো কতটুকু বেশি হলে কমাবো, এটা হচ্ছে যখন আমার বাতাসের মধ্যে ঘনত্ব 0.25% বেড়ে যাবে তখন কিন্তু শ্বসনের হার নর্মাল থেকে দ্বিগুণভাবে তুমি নিবা, অর্থাৎ দ্বিগুণ নিবা। আর যখন বাতাসের মধ্যে আমার অক্সিজেনের মানটা 20 থেকে 5% নেমে আসে, অর্থাৎ বাতাসে অক্সিজেনের স্যাচুরেশন 20% ছিল, তুমি নর্মালি নিচ্ছিলা, সো যেটা কমে কমে 5% হয়ে গেছে, তখনও কিন্তু আমার কি শ্বসনের হারটা দ্বিগুণ হয়ে যাবে, অনেক বেশি শ্বাস নিবা। অর্থাৎ এগুলো কি কেমোরিসেপ্টরগুলো মেডুলাকে উদ্দীপ্ত করবে যার কারণে তুমি প্রশ্বাস অনেক বেশি নিবা। আচ্ছা এই যে বললাম তুমি চাইলে ঐচ্ছিকভাবে নিয়ন্ত্রণ করতে পারো, ওই ঐচ্ছিক নিয়ন্ত্রণটা কিন্তু কে করতেছে, আমার সেরেব্রাল হেমিস্ফিয়ার করতেছে। তাহলে আশা করি আমার পুরো এই শ্বসনের যে তোমার নিয়ন্ত্রণ এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা
ঠিক আছে, এখন হচ্ছে আমরা পড়াবো আমাদের এই যে আমাদের এতক্ষণ তো তাহলে আমাদের কাজ শেষ, আমরা বুঝে গেছি কখন শ্বাস বেশি নিতে হবে, যখন আমার নিঃশ্বাস করতে হবে, কখন প্রশ্বাস করতে হবে, কিভাবে করতে হবে, সব শেষ। এখন হচ্ছে আমরা পড়বো একদম আমাদের অ্যালভিউলাস লেভেলে চলে গেছে, এই যে অ্যালভিউলাস এবং এটা একটা কি কৈশিক নালী। সো এদের মধ্যে এখন কি কিভাবে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের যে ট্রান্সফার ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে, এখন এটা নিয়ে আমরা বিস্তারিত পড়বো। আচ্ছা এই যে তাহলে হচ্ছে আমরা আমাদের নেক্সট পার্টটা এখন শুরু করে দেই।